হোয়াট হ্যাপেন্ড? ম্যাডাম বুঝতে পারছি না। তো বসে আছো কেন? চেক করো। হ্যাঁ করছি। ম্যাডাম গাড়ি তো চলবে না। কেন? কি হলো? তার ফুরে গেছে। ড্যাম, গাড়ি চেক করে আনতে পারো না? গাড়ি চালাও আর গাড়ির খবর জানো না? তোমাকে রেখেছি কিসের জন্য? আমি এখন অফিস যাব কি করে? ম্যাডাম আমি মেকানিক নিয়ে আসছি। আর আমি এখানে বসে থাকবো? আরে মনির, এইখানে কি করো? ম্যাডামকে দিয়ে এসেছো? গাড়িটা খারাপ হয়ে গেছে। কি বলো, খারাপ হয়ে গেছে? আরে মনির, তোর ভাগ্যটা ভালো রে। ম্যাডাম যদি এখন থাকতো তাহলে তোর যে কি হতো। ভাগ্য ভালো ম্যাডামকে দিয়ে এসেছিস। আসলে ম্যাডাম। জানি জানি, তোকে বলতে হবে না। ম্যাডাম যে রাগী, কি আর করার। এমন ম্যাডাম থাকলে এমনি হয়। দেখ না, আমরাই তো পারি না। পুরো অফিসটাকে জেলখানা বানিয়ে রাখছে। না পারি বলতে, না পারি কিছু করতে। আমাদের ম্যাডাম একটা সাইকো, বুঝলি? একদম পাগল। আপনার নাম যেন কি? মনে নেই? সেদিনই তো বললাম। না মানে রাফি সাহেব, আমার মনে হয় আপনার চাকরিটা আর টিকবে না। কেন এমনভাবে বলছিস যেন ম্যাডাম আমার কথা শুনে আমার চাকরি নিয়ে নেবে? আরে ম্যাডাম তো নেই। হ্যাঁ হ্যাঁ আছে, এদিকে দেখেন। গাড়ির এপাশ থেকে ওপাশে এক নজর দিয়ে তো আমি থ হয়ে গেলাম। মনিরের দিকে তাকিয়ে বললাম, মনিরের বাচ্চা, কি করলি এটা? মাথায় বাড়ি আমার। আমার আগে বলবি না? গেল গেল, আমার চাকরিটা গেল, সব শেষ হয়ে গেল। কদিন আগে চাকরিটা পেয়েছিলাম, এর মাঝেই চলে যাবে। বাইক থেকে নেমে এসে আস্তে করে জিনিয়াকে সালাম দিলাম। জিনের আগে আগুন হয়ে গেছে। আমি জিনের দিকে তাকিয়ে মনে মনে বলছি, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি বোমা ফাটবে। নিজের পায়ে যে নিজে কোড়াল মারলাম। আমাকে কে বাঁচাবে বাবা? দূর, কে বাঁচায়? জিনে এদিকে এসে আমার কলার ধরে বলল, রাফি তাই না? জি জি জি, রাফি। আমার নাম রাফি। আমার গলার কাঠটা হাতে নিয়ে দেখতে লাগলো, দেখে বলল, ম্যানেজার? সেকেন্ড ম্যানেজার হিসেবে আছেন? জি জি। কি বলেছিলেন যেন একটু আগে? আমার গলা যেন শুকিয়ে আসছে। জিনে কলারটা সেরেই বলল, কি হলো, চুপ করে আছেন কেন? একটু আগে তো আমাকে নিয়ে যেন কি বলেছিলেন? আমি রাগী, আমি পাগল, আর কি জানো? ভুল করে, মানে মুখ ফুসকে বেরিয়ে গেছে ম্যাম। কি বলো আপনি পাগল? পাগল তো আমি। আমি আমি সব কিছুই আমি। জিনিয়া ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। ফোনটা ধরতেই জিনিয়া বলে, আকরাম সাহেব। জি ম্যাম। আমাদের অফিসের রাফি সাহেবকে পোস্ট থেকে সরিয়ে দিন তো। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি হবে এবার? আর কোনো আশা নেই। আমি মুখ চুপসে দাঁড়িয়ে আছি। এক্ষুনি করেন। কিন্তু ম্যাম, রাফি তো অনেক ভালো ট্যালেন্টেড। সো হোয়াট? আপনাকে যা বলেছি তাই করেন। ওকে ওকে, আমি করছি। গুড। ফোনটা কেটে জিনিয়া বলল, মিস্টার রাফি, তো আপনি এক কাজ করুন, বাসায় চলে যান। আমার মনে হয় অফিসে আর আপনার যাওয়ার দরকার নেই, কেমন? এমন সময় মনির এসে বলে, ম্যাডাম গাড়ি ঠিক হয়ে গেছে। আর রাফি সাহেব সরুন একটু। যান যান, বাড়িতে চলে যান। আমি মনে মনে ভাবছি, কি হলো আমার সাথে? আয় হায়, আমার চাকরি। কেন আমি এসব বলতে গেলাম রে? কেন আমি বললাম এসব? মনে হচ্ছে রাস্তায় নিজের মাথায় নিজে আঘাত করে মরে যাই। জেনে গাড়িতে উঠে চশমাটা নিচু করে আমাকে বলল, এখন শুধু চাকরি নিলাম, পরের বার আমার সামনে আসলে প্রাণটাই নিয়ে নিব, মাইন্ড ইট। মনির, চলো। জি ম্যাডাম। গাড়ি শো করে চলে গেল। আমি বাইকের ওপর বসে থ হয়ে তাকিয়েছি। অফিসে পৌঁছে জিনে সোজা নিজের কেবিনে চলে যায়। দুজন লোক এসে দাঁড়িয়ে বলে, ম্যাডাম 10টায় আপনার একটা মিটিংয়ে যেতে হবে, এখানে সব ইনফরমেশন আছে। ওকে। একথা বলে একজন চলে গেল। অন্যজন বলল, ম্যাডাম, আমাদের ম্যানেজারের পোস্টের জন্য খবরের কাগজে বলে দিই। জিনে কিছুক্ষণ ভেবে বলে, দিন। ওকে। আর শুনুন, জি। রাফিকে একটা ইমেল পাঠিয়ে দিন। কিসের মেইল? চাকরির। মানে বুঝলাম না। আপনি না বললেন ফায়ার করে দিতে? নাজির সাহেব চাকরির পেপারের শর্তগুলো মনে হয় দেখেননি আপনি। আপনার জানা উচিত, ওনাকে বদলি করে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে বসিয়ে দিন। আমাকে এত কিছু বলার স্বাদ পেতেই হবে। এত জলদি কিসের চাকরি থেকে তাড়ানোর? ডু ইট কুইকলি। ওকে ম্যাম, আমি পাঠিয়ে দিচ্ছি। এদিকে আমি বাইকটা নিয়ে সোজা বন্ধু হিমেলের দোকানে চলে যাই। গিয়ে হতাশ হয়ে বসে পড়লাম। হিমেল আমাকে ক্লান্ত দেখে বলে, কি রে বেটা, কি হয়েছে? আরে বলিস না রে বন্ধু, আমার জীবনটা শেষ রে, শেষ হয়ে গেল। কি হয়েছে বলবি তো? আমি হিমেলকে সবকিছু খুলে বললাম। হিমেল এসে বলে, বিশ্বাস কর ভাই, আমার হাসি থামছে না। এটা তোর সাথে হয়েছে? বেটা আমার চাকরি চাঙ্গে,
আর তুই হাসছিস। কি করব বল? আচ্ছা, এসব কেউ বলে, তাও আবার বসের সামনে? আমি কি জানতাম নাকি ওই জল্লাদিনী বসটা ওখানে থাকবে? তো এখন কি করবি? ভেবে পাচ্ছি না রে ভাই, তুই একটা বুদ্ধিতে কি করবো এখন? একটাই রাস্তা আছে, তুই তোর বসের কাছে যা আর মাফ চেয়ে নে। এটা হলে তো আগে চেয়ে নিতাম। আমাকে মেরে ফেলবে, তবু আমাকে চাকরি দেবে না। চিনিস না রে তুই। আর কোনো আশা নেই। এর মাঝে আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম ছোট বোন আয়শা ফোন করেছে। কি রে, কি হয়েছে? তোমার কম্পিউটারে কি যেন মেল এসেছে। মেল? আমি একটু কাজ করছিলাম আর তখনই আসলো। আমি মনে মনে ভাবছি কিসের আবার, হয়তো চাকরিটা গেছে, সেটারই মেল এসছে। আচ্ছা, আমি বাড়িতে এসে দেখবো, তুই রাখ। আচ্ছা ঠিক আছে, আর আজকে আসার সময় আইসক্রিম নিয়ে আসবো। আচ্ছা। হিমালকে বিদায় জানিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। এদিকে মিলি কলেজে এসে গেছে। ক্যান্টিনে আসতেই আফরিন হাত তুলে মিলিকে ডাক দিল। মিলি এসে বসে বলল, সিয়াম করে এখানে ছিল, ওয়াশরুমে গেছে হয়তো। কিরে মিলি, আমরা এখানে বসে আছি, আমাদের খোঁজ না নিয়ে সেই সিয়ামের খোঁজ নিচ্ছিস যে? আরে না, আর আমি তো আমাকে ফোন করে জলদি আসতে বলতো। আমাকে না খেয়ালই ছিল না যে আজকে কলেজে অনুষ্ঠান আছে। রেইলি, পারিসও তুই? এই তো সবাই চলে এসেছিস, এবার মজা হবে। কিসের মজা? শোন, তোদের জন্য সারপ্রাইজ আছে, এই দেখ। টান টানা। সিয়াম এসে বলল। সিয়ামের হাতে 5টা টিকিট। সবাই কবাক করে দিয়ে বলল, টিকিট? টিকিট? হ্যাঁ টিকিট, মুভির টিকিট। একটু পরেই শুরু হবে। কিরে, সবাই রেডি তো? মিলি বাদে সবাই চেঁচিয়ে বলল, হ্যাঁ রেডি, আজকে সেই ফান হবে। হ্যাঁ রেডি, আজকে সেই ফান হবে। সিয়াম মিলিকে চুপ থাকতে দেখে বলে, কিরে, এভাবে চুপ করে বসে আছিস কেন? যাবি না? দেখ, টাকা খরচ করে কিন্তু কিনেছি, না বলতে পারবি না। ভয় করছে? হয়, কিসের ভয়? আরে আমরা তো মুভি দেখতে যাব, ওখানে তো আর বাঘ সিংহ থাকবে না। বাঘ সিংহ থাকলেও একটা কথা ছিল, ভয় তো আমার আপুকে নিয়ে। যদি একবার জানতে পারে তাহলে তো আমি শেষ। তা ঠিক বলেছিস, আমার তো হাত পা কাঁপে তোদের বাসায় গেলে। আরে কিছু হবে না, বাসা থেকে জানে তো তুই কলেজে এসেছিস। তাছাড়া কলেজে আজ অনুষ্ঠান, এর ফাঁকে আমরা মুভি দেখে চলে আসবো। জিনি আপু কিছুই টের পাবে না। ওকে, এত করে যখন বলছিস, কিন্তু কিছু হলে কিন্তু আমার সাথে তোদেরকেও বকা খেতে হবে। ওকে, ডান। এদিকে আমি আইসক্রিম হাতে নিয়ে এসে বাসায় এসে আয়শাকে ডেকে চলেছি। আয়শা দৌড়ে এসে বলল, আরে ভাইয়া, তুমি আজকে এত জলদি চলে আসলে যে? এত কথা বলিস কেন? ধর তোর আইসক্রিম। থ্যাংক ইউ ভাইয়া। যা ভাগ। এই শোন, আম্মু কোথায় রে? কোথায় আবার? কিচেনে। আচ্ছা। রুমে এসে টাই জামা খুলে খাটের উপরে বসে পড়লাম। আয়শা বলেছিল কি যেন মেল এসেছে নাকি। টেবিলে এসে কম্পিউটারটা অন করে মেল বক্সে ঢুকে পড়লাম। একটু আগে আসে মেলটা চেক করতে লাগলাম। হঠাৎ এক লাফে চেয়ারের উপর উঠে গেলাম, আর অমনি টাস করে চেয়ার ভেঙে নিচে পড়ে যাই। পেছনে হাত দুটো দিয়ে ডলতে ডলতেই ভাবছি, ম্যাডামের একটা মেলে আমার এই অবস্থা করেছে, না জানি এখন আমার কি হবে। উফ, আমার পাটা মনে হয় ভেঙে গেছে। কোনো মতো উঠে মেলটার দিকে তাকিয়েই, চাকরিটা চলে গেল, এর থেকে ভালো হতো রে। এই কী দেখছি আমি? আমার তো এক্ষুনি হাত পা কাঁপছে। সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এ তো আমাকে মারার প্ল্যান করেছে। হো মা, কাল থেকে আবার জয়েন করতে হবে। এখন কি হবে? আর নিচে এগুলো কি? ভালো করে পড়ে দেখলাম, আরে এগুলো তো চাকরি সে আগের ডকুমেন্টে শর্ত। এবার কি করি? চাকরিটা ছাড়তেও তো আর পারবো না, নাহলে গুনে গুনে 20 লাখ টাকা দিতে হবে। বলে আমার কিডনি দুটো বিক্রি করলেও তো এত টাকা হবে না। তার মানে এই জীবন ম্যাডামের হাতেই শেষ হবে। বাহ, কি সুন্দর বেদনাময় জীবন আমার। অন্যদিকে অফিসে ফাইলগুলো চেক করতে করতেই জিনিয়া ক্লান্ত। কফিতে মুখ ডুবিয়ে চোখ বুঝে নিল। অতঃপর চেয়ার থেকে উঠে কাজ দিয়ে বাইরের দিকে তাকিয়ে আশেপাশে নজর দিল। তো ওটা কফির কাপটা টেবিলে রেখে একটা ফাইল হাতে নিতেই দরজায় নক। একজন মেয়ে এসে বলল, আপনার মিটিং এর সময় একটু পরে। ওকে, গাড়ি বের করতে বলো, আমি আসছি। ওকে। তখনই নাজির সাহেব এসে বলে, ম্যাম, আমি মেলটা পাঠিয়ে দিয়েছি। জিনিয়া মাথা উঁচু করে এসেই বলে, গুড। কাল থেকে ওনার ডিউটি। কিন্তু ম্যাম, আপনার তো অলরেডি একজন অ্যাসিস্ট্যান্ট আছে। জিনিয়া একটু ভেবে বলল, একটা কাজ করুন, নিতুকে রাফির আন্ডারে দিয়ে দিন। ওকে। আমি মিটিংয়ে যাচ্ছি, আপনি এই ফাইলগুলো নিয়ে যান। আর হ্যাঁ, কাল আমাদের শেয়ার হোল্ডারদের নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করুন। ওকে, আমি সব ব্যবস্থা করে নেব। গুড, লিভ নাও।
এদিকে আকরাম সাহেব মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে, শরীফ চৌধুরী, আমি তোকে ছাড়বো না। আমার বিজনেসে তোর কারণে এত বড় লস, আমি ওর শেষ দেখে নেব। পাশে বসে বলে উঠল, বস, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। শুনছি শরীফ চৌধুরী সিঙ্গাপুরে আছে। আমাদের যে ডিলটা পাওয়ার কথা ছিল সেটার টেন্ডার ওরা আগেই কিনে নিয়েছে, এর জন্য আমরা পাইনি। কি বলতে চাইছিস? বস, ওর মেয়ে জিনিয়া বিজনেসে বাবার থেকেও এক পা এগিয়ে। এসব ওর মেয়েরই কাজ। এখানে বর্তমানে ওর মেয়ের সব কিছু দেখছে। ও, এই ব্যাপার। জিনিয়া, ভেরি ইন্টারেস্টিং। এবার মজা আসবে খেলায়। মদের গ্লাসে বরফ নিতে নিতে আকরাম সাহেব হাসতে হাসতে বলে, বশির। জি বস। মাহির কোথায় আছে? ছোট সাহেব তো জিম থেকে এই সময়। কল করে এখনই আসতে বলো। অনেক জিম করেছে, এখন আসতে বলো। ওকে, আমি বলছি। এদিকে আমার আম্মু হাতে দুধের গ্লাস নিয়ে হাঁটু গেড়ে বসে কম্পিউটারের দিকে তাকিয়ে আছি। এমন সময় আম্মু হাতে দুধের গ্লাস নিয়ে রুমে আসে আর অবাক হয়ে ভাঙা চেয়ার দেখে। দুধটা রেখে বলল, রাফি, এ কি অবস্থা? চেয়ার ভেঙেছিস কি করে? আর এভাবে বসে আছিস কেন? আমি মায়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি। তোমার ছেলে আর বাঁচবে না মনে হয় আম্মু, আর বাঁচবে না। কি সব বলছিস? কি হয়েছে? আর কি হবে, ফেসে গেছি। কোথায় ফেসে গেছিস? বাঘের মুখে। ধুর, কি বলিস এসব? আবল তাবল না বলে কি হয়েছে বলতো। কিছু না মা, কিছু না, বাদ দাও। কি বলিস না বলিস তুই ভালো জানিস। দুধটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। খাওয়া হলে আশাকে ডেকে গ্লাসটা নিয়ে যেতে বলিস। আর এখন জলদি দুধটা খেয়ে বাজারে যা একটু। রান্নার বাজার তো ফুরিয়ে গেল, মাছও শেষ, শুনেছিস? তাড়াতাড়ি কর। অন্যদিকে পপকর্ন খেতে খেতে মিলে বলল, সিএমের বাচ্চা, আজকে একবার যাই এখান থেকে, তারপর দেখছি তোকে ভূতের মুভিতে কেন এনেছিস। হ্যাঁ, আস্তে আস্তে, এভাবে চিৎকার করলে মানুষ কেলাবে। আর এটা তো নিউ এসেছে, হেব্বি কাহিনী। শিখা ভয়ে মিলিকে ধরে আছে। আফরিন তো পপকর্নের প্যাকেটে চোখের সামনেই ধরে আছে। কথা বলিস না, না হলে এখানেই তোকে মেরে ভূত বানিয়ে দেব এই মুভি দেখে। আমার তো 1 মাস রাতে ঘুমই আসবে না। ভিতর দল সবটা। তোরা আমার বন্ধু বলতেও তো আমার লজ্জা করছে। একটা সিনেমাও দেখার সাহস নেই এটার মাঝে। আর এই দেখো, ছেলে মানুষ হয়েও ভয়ে মরে যাচ্ছে। আরে সিয়াম বন্ধু, চল চলে যাই, পরে আবার দেখা যাবে। আর কিছুক্ষণ থাকলে আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। আরে এরা কারা, কোথা থেকে এলো এরা? একটা মুভি দেখে এত ভয় পাচ্ছিস তোরা? কিভাবে সম্ভব? এটা কাজ করবি কি? এখন থেকে সবটা সাহসী ভিটামিন খাবি, এতে সাহস বাড়বে। অফিসে জিনিয়া মিটিংয়ের মাঝে খেয়াল করলো একটু দূরে দাঁড়িয়ে থাকা ওয়েটারের শাড়ির দিকে। মুচকে এসে জিনিয়া দাঁড়িয়ে গেল। মিস্টার শাহাদাত বলল, কি হয়েছে, আপনি উঠে গেলেন যে? কুল মিস্টার শাহাদাত, কুল। এখানে কেউ আমাদের লুকিয়ে দেখছে। মিস্টার শাহাদাত অবাক হয়ে বলল, কি আমাদের লুকিয়ে দেখেছে? কার এত বড় সাহস? কে দেখছে আমাদের? জিনিয়া আস্তে আস্তে ওয়েটারের দিকে এগিয়ে গেল। ওয়েটার মনে মনে ঘাবড়ে গেল। পাশে থাকা বডিগার্ডকে জিনিয়া ইশারা করতেই ওয়েটারকে ধরে ফেলল। জিনিয়া শার্টের একটা বোতাম টান দিয়ে খুলে ফেলে বলল, ভেরি স্মার্ট। আমার সাথে চালাকি। সাথে সাথে একজন বডিগার্ড এসে ওয়েটারকে একটা থাপ্পড় মেরে দেয়। সবটা বলে ফেল, না হলে বেঁচে থাকবি না। ওয়েটার কাঁপতে কাঁপতে বলে, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি এসব ইচ্ছে করে করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। কে বলেছে এসব করতে? ম্যাডাম, আমি জানি না। আমাকে একজন এসে বলল 1 লাখ টাকা দেবে যদি আমি এই বটম ক্যামেরাটা এখানে আনি। আমার ফ্যামিলিতে টাকা খুব দরকার, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আমি এছাড়া আর কিচ্ছু জানি না, লোকটাকেও চিনি না। আমাকে মাফ করে দিন, এবারের মতো আমাকে ছেড়ে দিন। যিনি ইশারা করতে গার্ড ওয়েটারকে নিয়ে গেল। যিনি এসে বসে পড়ল, সামনে ক্যামেরাটা দেখিয়ে বলে, মিস্টার শাহাদাত, এই যে এটার মধ্যেই কেউ একজন আমাদের দেখছিল। ক্যামেরাটা হাতে নিয়ে মিস্টার শাহাদাত অবাক হয়ে যায়। এ তো অনেক অ্যাডভান্স ক্যামেরা, কিন্তু কে করবে এসব? যে করুক, এটা শিওর যে সে আমার আর আপনাদের কোম্পানির উপর নজর রাখছে। তবে আপনাকেও এর জন্য প্রশংসা করতে হয়। এতদিন শুনছিলাম যে আপনি বিজনেস ইন্ডাস্ট্রিতে একজন টপ খেলোয়াড়, আজ তার ছোট একটা নমুনাও দেখে দিলেন। আরে বাদ দিন, এত প্রশংসার হজম হবে না। দুজনে হেসে উঠল। মুহূর্তের মাঝে জিনিয়া সিরিয়াস হয়ে বলল, তাহলে আমাদের ডিলটা ফাইনাল? অফকোর্স,
আমরা খুশি যে আমাদের প্রজেক্টটায় আপনাদের ইনভেস্ট থাকবে। সাইনটা করুন। ও হ্যাঁ, অবশ্যই। ওয়েলকাম আরএনজি গ্রুপ। থ্যাংক ইউ। আশা করি আমাদের দুই কোম্পানির রিলেশন অনেক দূর যাবে। অবশ্যই। আর হ্যাঁ, আগামী সপ্তাহে আমাদের কোম্পানিতে একটা ইভেন্ট আছে। আপনি যদি ইন্টারেস্টিং হন তাহলে আসতে পারেন। আপনাকে ইনভিটেশন কার্ড পৌঁছে দেওয়া হবে। ওকে, আমি জানাবো। মিটিং শেষে জিনিয়া বেরিয়ে আসলো। গাড়িতে উঠে জিনিয়া কাকে যেন কল করে। ওপাশ থেকে কল ধরতে জিনিয়া বলল, নাভা গ্রুপের ইভেন্টের পুরো ডিটেলস বের করো, আর অ্যাকাউন্টে 5 লাখ টাকা গেছে, ওটা সবাইকে দিয়ে দাও। ওকে বস। জিনিয়া চশমাটা পরে টেবিল একটা হাসি দেয়। জিনিয়াকে চেনো না? আন্ডারওয়ার্ল্ড আমার পায়ের নিচে, আর আমাকেই টেক্কা দেওয়ার চিন্তা। এদিকে আমি বাজারের ব্যাগটা হাতে নিয়ে সব কিছু কিনে চলেছি। যে গরম পড়েছে তাতে ঘামে চড়ে বন্যা হয়ে যেতে পারে। বৃষ্টি মনে হয় এবছরের জন্য বিদায় নিয়ে মঙ্গল গ্রহে ছুটি কাটাতে গেছে। কপালের ঘাম মুছে অবশেষে বাজারটা কমপ্লিট করলাম। বাইকটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাতে জিনিয়া রুমে বসে একটা ফাইল চেক করছিল। এমন সময় মিলে এসে বলে, আপু খাবি না? মিলের দিকে তাকিয়ে জিনিয়া বলল, ভেতরে আয়। মিলে ভিতরে আসলে জিনিয়া ফাইলটা দেখতে দেখতে বলে, কোথায় গিয়েছিলি সকালে? মিলে চমকে ওঠে আর মনে মনে বলে, হয়ে গেল। আপু মনে হয় জেনে গেছে। কি করি? প্রতিবার জেনে দেয়। কি করি এখন? জিনিয়া ফাইলটা বন্ধ করে মিলিকে বলল, কথা বলছিস না যে? আসলে আপু, তোকে কতবার মানা করেছি না এইভাবে কোথাও যাবি না? তুই জানিস আমাদের চারিদিকে কত শত্রু ঘুরে বেড়ায়। দিন দিন বড় হচ্ছিস, আর বুদ্ধি কি কমছে নাকি? সরি আপু, বন্ধুরা এত করে বলছিল যে। আচ্ছা আর হবে না, প্রমিস। মনে থাকে জানো। হুম। ডাইনিং এ সবাই কি এসেছে? হ্যাঁ, তোমাকে ডাকতে বললো। আচ্ছা, আমার খাবারটা উপরে দিয়ে যেতে বল, আমি একটু বিজি আছি, আমার খেতে লেট হবে। আচ্ছা ঠিক আছে। মিলি দ্রুত রুম থেকে বেরিয়ে আসলো। বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচে। আজকের মতো বেঁচে গেছি। সিয়ামের বাচ্চা বলে কিনা আপু কিচ্ছু টের পাবে না। এখন তুই সব জেনে বসে আছে। দাঁড়া, হচ্ছে তোর। কালকে কলেজ যাই, দেখাচ্ছি মজা। আমার হাত পা এখনো কাঁপছে। মিলি নিচে আসলে শাহনাজ বেগম বলল, কি রে, তোর বোন কোথায়? আম্মু, আপু খাবারটা ওপরে দিয়ে আসতে বলেছে। আপনাকে এখন বিজি আছে, খেতে লেট হবে। এই বাপ মেয়েরে নিয়ে আর পারি না, সারা দিন বিজনেস আর বিজনেস। এদিকে মেয়েটার বিয়ের বয়স হয়ে গেল, সেদিকেও তোর বাপের কোনো খেয়াল নেই। ঠিকই বলেছে আম্মু, আপুর একটা বিয়ে দেওয়া উচিত। বাসে অনুষ্ঠান হবে, কত আয়োজন হবে, খুব মজা হবে। আমার কথা কি শুনে তোর বাপ? সেও যেমন বিজনেস, তোর বোনটাও হয়েছে তোর বাপের মতন তেমনই। এই নে খাবারটা দিয়ায়। না বাবা, আমি পারছি না। আপু অনেক রেগে আছে। কেন, কি হয়েছে আবার? কিছু না, মনে হলো তাই। আমি দিয়ে আসতে পারবো না। তাহলে কে দিয়ে আসবে? রিহান ভাইয়া, তুমি খাবারটা দিয়ে আসো। এমনিতেই আমি রিমান্ডে থাকি, খাবারে চুন থেকে পান খসলে আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে চলে, আবার আমাকে বলছেন? আর কিছু হবে না, খাবারটা রেখেই চলে আসবে। কি আর করার, বলছেন যখন তখন তো যেতেই হবে। রেহান খাবার নিয়ে জিনিয়ার রুমের বাইরে এসে বলে, ম্যাডাম আসবো? রেহান আয়। ম্যাডাম খাবার টেবিলে রাখ। ওকে। পরদিন সকালে রেডিও সকালে নাস্তাটা কোনো মতো করেই বাইক নিয়ে অফিসের দিকে বেরিয়ে পড়লাম। জিনিয়া ঘুম থেকে উঠে বেলকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। বিছানা থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বলে, রাহুল, কি খবর? বস, এত সকালে ডিস্টার্ব করার জন্য সরি। ওকে, বলো কি খবর? বস, নভা কোম্পানিতে যে ইনভেটটা রেস্টার্ট হতে চলেছে সেটা অনেক আগে থেকেই চলে আসছে, কিন্তু এটা একটু মিসড সিরিয়াস ইভেন্ট বলা চলে। আমিও শুনেছি, একটু কিছু জানতে পারলে? হ্যাঁ, আসলে যার সাথে আপনার কল মিটিং হলো মিস্টার শাহাদাত, সে ওই কোম্পানির মালিক না। তো কোম্পানির মালিকের ডান হাত বলতে পারেন। সব কাজ ইনডাইরেক্টলি ওনাকে দিয়েই করানো হয়। ও আই সি, এবার বুঝতে পারছি। বস, এই ইভেন্টটা আসল মালিকও থাকবে। আর হ্যাঁ, ওখানে যারা ইনভাইট হয় তারা সবাই এই শহরের বা বাইরের শহরের অনেক টপ বিজনেসম্যান। ওকে, আরো ইনফরমেশন কালেক্ট করো, আমাকে জানাও। ওকে। ফোনটা বিছানায় সরে ফেলে জিনিয়া নাইটি ঠিক করে পাশে সুইমিং পুল আছে সেখানে নেমে যায়। কিছুক্ষণ সুইমিং পুলে থাকার পর জিনিয়া অফিসে যাওয়ার জন্য রেডি হতে চলে যায়। এদিকে আমি অফিসে আসতেই জিনিয়ার আগের অ্যাসিস্ট্যান্ট নিতু এসে আমাকে বলে, স্যার আমার সাথে আসুন। আমি নিতুকে দেখে বললাম, আপনি
আপনি তো ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট তাই না? জি ছিলাম। মানে? মানে এখন নেই। কেন? কেন আবার? আপনি আমার জায়গায় চলে এসেছেন যে, আপনার জন্য আমার পোস্টটা বদল গেছে। সরি, আমার জন্য আপনার এত বড় ক্ষতি হলো। আচ্ছা একটা কথা বলি। এই যে আপনার পোস্টটা কেটে গেল, আপনার তো দুঃখে থাকার কথা, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি সে লেভেলের খুশি। ঠিক বলেছেন, আমি হ্যাপি। এতদিন যে গর্তে পড়েছিলাম সেখানে এখন আপনি এসে গেছেন, আমার তো সেই মজা লাগছে। আমি তো ভয়ে ভয়ে ঢোক গেলাম, আপনার কথায় কেমন বিপদের গন্ধ পাচ্ছি। মুচকি এসে নিতু বলল, সে আপনি নিজেই ঠিক পাবেন, একটু পরেই সব বুঝে যাবেন। আর হ্যাঁ, আজ থেকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। কি? আমার? আপনি যেমন ম্যাডামের, আমি তেমন আপনার। কি খেলা রে বাবা। যাক, আপনি তো আমার পাশে আছেন, বিপদ থেকে বাঁচার একটা পথ তো আছে। হেল্প তো করবই। নিন, আগে ম্যাডামের কেবিনে চলুন, আপনাকে সব দায়িত্ব বুঝিয়ে দিই। চলুন, আসামি যখন হয়ে গেছি দড়িটা গলায় পড়েই নেই, কি আর করার। এদিকে খাবার টেবিলে আকরাম চৌধুরী একটা ফটো নিজের ছেলে দিকে এগিয়ে দিয়ে বললেন, হোয়াট দিস ইজ? জাস্ট লুক। মাহির খাবারটা দেখতে হাত থেকে খাবারটা পড়ে যায়, আনমনে বলে ওঠে, ওয়ান্ডারফুল, সো বিউটিফুল। ড্যাড, হু ইজ হি? জিনিয়া আর এনজি কোম্পানির মালিকের বড় মেয়ে। আগে তো কখনো দেখিনি, এত মেয়ে না যেন পড়ি। কেমন লেগেছে? ড্যাড, জাস্ট ওয়াও। তোমার বিয়ের বয়স হয়েছে, আমি চাই জিনিয়া আমার ঘরের পুত্রবধূ হোক। এখন তুমি যদি পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। ড্যাড রিয়েলি? আমি তো অলরেডি পছন্দ করে ফেলেছি, টেনশন করো না, জিনিয়া আমার বউ হবে। আকরাম চৌধুরী মুচকি এসে মনে মনে বলল, একবার যদি জিনিয়াকে আমার ছেলে বিয়ে করে নেয় তাহলে পুরো কোম্পানিটাই আমার হাতের পুতুল হয়ে যাবে। তারপর শরীফ চৌধুরী তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। ড্যাড, আমাকে ওই সম্পর্কে কিছু জানতে হবে। আই মিন, ও কি করে, কি পছন্দ করে, কোথায় যাই। ডোন্ট ওয়ারি বশির। জি বস। জিনিয়ার ব্যাপারে যে ফাইলটা আনতে বলেছিলাম এনেছিস? জি বস। ওটা মাহিরকে দিয়ে দিস। মাহির ওখানে জিনিয়ার ব্যাপারে সব কিছু পেয়ে যাবি। গুড লাক। শুভ সংবাদটা আশা করি খুব শীঘ্রই শুনবো। অফকোর্স ড্যাড। এদিকে মিলি কলেজে এসে মুখ ফুলে বসে আছে। শ্যাম সবাইকে বোঝালেও মিলি এখনো বোঝার মুডে নেই। আর আফরিন বলল, জিনিয়া আপুর চোখ দুটো না রে, কমপক্ষে 10-12টা হবে মনে হয়। আমি ভাবছি জানলো কি করে? কাল তো আমরা অনেক সাবধানে গেছিলাম। আমি বলেছিলাম না আপু সব জানতে পারবে। এখন বিশ্বাস হলো তো? বাবাটা আমি শুনেছি, তোরা তো শুনিসনি। আচ্ছা সরি, বললাম তো, আর হবে না। এরপর থেকে আমরা আপুর কাছ থেকে পারমিশন নিয়ে যাব। সবাই চোখ বড় বড় করে সিয়ামের দিকে তাকিয়ে আছে। কে নেবে পারমিশন? কে আবার? আমরা সবাই রিকোয়েস্ট করলে আপু নিশ্চিত মানবে। যতই হোক উনিও তো মানুষ। গাধা একটা, মুখে বড় বড় কথা বললেই হয় না, হ্যাঁ করে দেখাতে হয়। আচ্ছা তোদের বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, এরপর তোরা খালি আমার সাথে থাকবি, বাকিটা আমি দেখে নেব। সবাই হেসে ওঠে। সিয়াম বিড়বিড় করে বলল, কি হলো এরা? দেখছি আমাকে সিরিয়াসলি নিচ্ছেই না, আমিও দেখিয়ে দেব। অন্যদিকে জিনি অফিসে এসে নিজের কেবিনে আসলে দেখলো আমি নিতু আগে থেকে চলে এসেছি। জিনিয়াকে দেখে নিতু সোজা হয়ে দাঁড়িয়ে গেল। গুড মর্নিং ম্যাম। মর্নিং। আমি কি বলবো বুঝতে পারছি না, তাই নিতুর দেখা দেখে আমিও বললাম গুড মর্নিং ম্যাম। জিনিয়া চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বলল, নিতু সবকিছু বুঝিয়ে দিয়েছো? জি ম্যাম, আমি সবকিছু স্যারকে বুঝিয়ে দিয়েছি। গুড, দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। আর মিস্টার রাফি? জি জি ম্যাডাম। পাশের কেবিনটা আপনার। আমি পাশে তাকিয়ে দেখলাম পাশের রুমটা। তখন জিনিয়া বলে, অফিস টাইমে আমি একদম লেট পছন্দ করি না, মনে রাখবেন। ম্যাম একটা রিকোয়েস্ট। বলুন। দয়া করে আমার সাথে নিতু মানে ওনাকে থাকার পারমিশন দিন। নিতু এখন আপনার অ্যাসিস্ট্যান্ট, এটা আপনার ব্যাপার। থ্যাঙ্কস ম্যাম। আমি নিতুকে ইশারায় কেবিনে যেতে বললাম। যিনি একটা ফাইল নিয়ে বলল, রাফি সাহেব। জি ম্যাম। পুরো অফিসের আপডেট আমার 5 মিনিটের ভেতরে চাই। হ্যাঁ এই পুরো অফিসের? জি, শোনেননি? কথাটা শুনে আমার মাথাটা ঘুরে গেল। মনে মনে বলছি, আসতে নাচতে মেরে ফেলে চিন্তা করেছে নাকি? এই অফিস কি বাজারে পানের দোকান নাকি? এত বিশাল অফিসের আপডেট 5 মিনিটে? এ তো 5 দিনও সম্ভব না। আমার চেহারা দেখে জিনিয়া মুচকে একটা হাসলো। হাসিটা লুকিয়ে কড়া গলায় বলল, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন?
না না কিছু না, আমি এক্ষুনি আনছি। জলদি। ওকে। পাশের কেবিনে এসে মাথায় হাত দিলাম। কি বিপদ রে, এই বুড়ো অফিসের আপডেট 5 মিনিটে কি দেওয়া সম্ভব? আচ্ছা নিতু, এটা আপনি কি করে করতেন? জানি না তো, কারণ এমন কাজ আমাকে কয়েক বছরে ম্যাম দেয়নি। কি লে হালুয়া বলে আমাকে তাহলে কেন দিল? জানি না। আমার তো দুঃখে কান্না আসতেছে। একটা কাজ করি, আমি কিছু টিস্যু বক্স আনিয়ে রাখি। কেন? আপনার কান্না মুছতে কাজে লাগবে স্যার। আমি নিতুর দিকে অসহায়ের মতো তাকিয়ে মনে মনে বললাম, আমার এদিকে ফেটে প হয়ে যাচ্ছে আর এ মেয়ে আমার বিপদে মজা নিচ্ছে। একটা কথা লোকে ঠিকই বলে, বিপদে বললে পিঁপড়াও হাতিকে লাথি মারে। নিতু, আমাকে কিছু একটা আইডিয়া দিন, কি করব আমি? সেটা তো আপনাকে বের করতে হবে, আমাকে শুধু বলুন আমি কি করব। নিতুর কথা শুনে আমি বললাম, থাক আর কিছু বলতে হবে না, আমি কিছু একটা ভাবছি। আমি এদিকে একবার যাচ্ছি, ওদিকে একবার যাচ্ছি, কিন্তু কিছুই ভেবে পাচ্ছি না। আর অন্যদিক দিয়ে কাঁচের ভেতর থেকে এসব দেখি জিনিয়া মুচকি এসে বলল, মজা বুঝবে এবার। আমাকে যা তা বলা, খেলা তো কেবল শুরু। মিস্টার রাফি, আগে তো অনেক কিছু দেখার বাকি আছে। আপাতত দেখি এই বিপদ থেকে কি করে বাঁচো তুমি। একটু পরে নজির সাহেব দরজায় নক করলে জিনিয়া ওনাকে ভেতরে ডেকে নেয়। ম্যাম, বস একটা মেল পাঠিয়েছে। মেইল? আমাকে তো কিছু জানালো না আব্বু। এই দেখুন। মেলটা দেখে জিনিয়া বলল, সিঙ্গাপুর যেতে হবে। জি, কালকেই ফ্লাইট বুকিং করা হয়েছে। আব্বু তো কিছু জানালো না। ওকে, আমি দেখছি। ওকে। জিনিয়া আমাকে ডাকে। আমি জলদি এসে মাথা নিচু করে বললাম, ম্যাম আমার আর একটু সময় চাই, অলরেডি হয়ে গেছে। আমাকে কি এটা মনে করিয়ে দিতে হবে যে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? একদমই না। কি হয়েছে ম্যাম? আপনার কাছে কোনো মেইল আসেনি? মেল? হ্যাঁ, মেইল। 1 মিনিট। আমি দৌড়ে এসে ল্যাপটপটা নিয়ে দেখলাম রাতে একটা মেল এসেছিল। এই রে, তখন তো আমি ঘুমিয়ে গেছিলাম 2টোর দিকে, আর তারপর তো আমি খেয়ালই করিনি। আমি তো মনে করেছিলাম আমার চাকরিটা সকাল থেকে শুরু হবে, কে জানতো যে রাত 2টা থেকে শুরু হয়ে যাবে। কি আছে মেলটাতে? রাফি সাহেব, হোয়াটস দিস? আব্বু, আপনি কি বাসায় আছেন? আমার আব্বু আপনার কি হয়? বস, আমার বস, মানে প্রথম বস। প্রথম বস মানে? না মানে আপনার আব্বু তো অফিসের মালিক, তাই উনি আমার প্রথম বস, তারপর আপনি আমার সেকেন্ড বস। জিনে কি বলবে ভেবে পাচ্ছে না। এবার কোন ধরনের লজিক? আমি জিনের রাগে মুড দেখে বের করে বলছি, ঠিক আছে, আপনি আমার সব। কি সব? আই মিন আমার প্রথম দ্বিতীয় সব বস। রাফি সাহেব, এরপর থেকে একটা ভুল হলে আপনার স্যালারি থেকে সেই ভুলের বেতনটাও কেটে নেওয়া হবে। কালকে যাওয়ার সব ব্যবস্থা করুন। ওকে, আমি দেখছি। জিনে বেরিয়ে গেল। আমি নিতুকে ল্যাপটপটা দিয়ে বললাম, কালকে সব ব্যবস্থা করুন আর আমাকে রাতে সব জানাবেন। এই বলে জিনের পেছন পেছন দৌড়ে চলে গেলাম। নিতু আস্তে আস্তে বলল, রাফি সাহেবের প্রথম দিনেই তো হালুয়া টাইট, না জানি সামনে কি হবে। আমি নিচে এসে গাড়ির দরজা খুলে দিলাম। জিনে উঠে গেল। জিনিয়া ড্রাইভারকে বলল, আজ থেকে তুমি অন্য গাড়ি চালাবে। আজ থেকে ইনি আমার পার্মানেন্ট ড্রাইভার। আমার গাড়ির দায়িত্ব ওনার। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সেই পথটাও পাওয়ার বাকি ছিল। মনে হচ্ছে গাড়ির দরজায় মাথা ঢুকে 3-4 দিনের জন্য মরে যাই। আর সহ্যই হচ্ছে না। আমার লেট হচ্ছে। আমি দ্রুত গাড়িতে বসলাম। জিনিয়া গাড়িতে বসে ফোন টিপে চলেছে, আর আমি মনে মনে বলছি, যাবো কোথায় সেটাই তো জানি না। এদিকে মহারানী আরামসে বসে আছে। আমার মনে হয় ভুল করে মেয়ে হয়ে জন্মেছে। এর তো ওই কসাই হওয়ার কথা, না হলে জল্লাদ হওয়ার কথা ছিল। ম্যাম, এখন কোথায় যাবেন? কোথায় যাবো এখন? বাসায়। আপনার? তো কি আপনার বাসায়? না না, কি যে বলেন ম্যাডাম, গরিবের বাড়ি আপনি কি করে যাবেন? সরি। খোঁচা মেরে কথা বললেন মনে হলো। কি যে বলেন ম্যাম, আমার সাহস আছে নাকি? আসলে প্রথম দিন তো, তাই একটু নার্ভাস। হয়েছে, কথা না বলে গাড়ি চালান। ওকে। আমি মনে মনে ভাবছি, কোথায় কোথায় রেগে যায়। এ মনে হয় মরিচ গালি নিয়ে জন্মেছিল, না হলে ওই রাগের অ্যাপ মাথায় সেট করে চলে সবসময়। এমন মেয়ে মানুষ পৃথিবীতে আছে, এটাই তো আশ্চর্যের। জিনের বাসায় আসতেই আমি নেমে দরজা খুলে দিলাম। জিনিয়া নেমে আসলে আমি বললাম, ম্যাম আমি এখন কি করব? নাচুন। পারবেন? না মানে আমি তো এটা পারি না, তবে চেষ্টা করলে যে হবে তারও গ্যারান্টি নেই। কথা একটা, চলুন আমার সাথে। বাসার ভেতরে জিনিয়া আমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে আস্তে করে বলে, রাফি সাহেব, আর ইউ ম্যাড? আপনাকে একবার বললে আপনি বোঝেন না কথা? আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আপনাকে তো আমার সঙ্গে থাকতে হবে নাকি?
না মানে মানে নিজের বাসায় গিয়ে করবেন, এখানে না। চলুন এবার। জিনিয়া ভেতরে চলে গেল, সাথে সাথে আমিও চলে আসলাম। এদিক ওদিক দেখে আমি ভাবছি, কি বিশাল বাড়ি, বড় লোকদের বাড়ি এমন হয় তাহলে? বাবা, অনেক নামি দামি জিনিস, মনে হচ্ছে কোনো কল্পনা জগতে চলে এসেছি। আমি আর চোখ এদিক ওদিক বারবার দেখে চলেছি। জিনিয়া নিজের রুমের দিকে যাচ্ছিল, অমনি সামন দিয়ে জাহানারাকে শরবতের গ্লাস নিয়ে যেতে দেখে জিনিয়া বলল, জাহানারা। জি ম্যাডাম। আমার জন্য? আর কিছু বলার আগে আমি ঠাস করে ধাক্কা খেলাম জিনিয়ার সাথে। জাহানারার হাতে শরবতটা জিনিয়ার গায়ে পড়ে গেল। আমি এটা দেখে তো ভয় পেয়ে যাই, ব্যাপাচাকা খেয়ে গেলাম। সরি ম্যাম, আমি ইচ্ছে করে করিনি। জাহানারা নিজেও ভয়ে কাঁপছে। ম্যাডাম যে মানুষ, তাতে এখন কি করবে কে জানে। জিনিয়া নিজেকে একবার দেখে রাগি চোখে আমার দিকে তাকালো। আমি আবারও বললাম, সরি ম্যাম। সরি। রাফি সাহেব, আপনার চোখ কোথায় থাকে, কোথায় মন থাকে আপনার? আমার স্যুটটা নষ্ট করে দিলেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। জিনিয়া কোনো মতে রাগ সামলে জাহানারাকে বলল, দাঁড়িয়ে আছিস কেন? আমার রুমে কফি পাঠা। এটা বলে জিনিয়া হনহন করে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে আছি। জিনিয়া চলে গেলে আমি আস্তে করে জাহানারাকে বললাম, সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। আরে স্যার, ঠিক আছে, এটা নতুন না, ম্যাডাম এমনই, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি তো মনে করলাম আপনাকে না কিছু করে। আমি হঠাৎ করে খেয়াল করলাম বাসার সবাই আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি কিছুটা নার্ভাস ফিল করছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে শাহনাজ বেগম বলে, কি রে জাহানারা, কি হলো? কিছু না। জিনিয়ার আওয়াজ পেলাম। আমার দিকে নজর পড়তেই জাহানারা বেগম বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আমি রাফি, ম্যাডামের নতুন অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, কি হয়েছে? মেয়েটার চিল্লানি শুনলাম। কিছু না ম্যাডাম, ওই জুসটা পড়ে গেছে আর কি। ও, আমার মেয়েটাও সামান্য বিষয় নিয়ে যুদ্ধ বানিয়ে দেয়। যিনি রুমে এসে বলল, ওখানে ড্রয়ারে কিছু ফাইলস আছে, ওগুলো বের করুন। কোনো উত্তর না পেয়ে পেছনে তাকিয়ে দেখলো আমি নেই। যিনি অবাক হয়ে বলল, কোথায় গেল? এমনিতে এই অবস্থা, তার উপর কোথায় হারিয়ে গেল এই বান্দর? যিনি জোরে ডেকে বলল, রাফি। বাইরে থেকে ডাক শুনে আমি কিছু না বলে একদরে রুমে চলে আসলাম। কোথায় হারিয়ে গেছিলেন? ওই আপনার আম্মু মানে ম্যাডাম কথা বলছিল। যিনি আমার কাছে এসে চেঁচিয়ে বলে, আপনাকে আমি কোন সময় মার্ডার করে ফেলবো আমিও জানি না। ম্যাম সরি। সরির কথায় আগুন। ওই ড্রয়ারে ফাইলগুলো বের করো, চেক করুন, এক্ষুনি করুন, যান। বাইরে থেকে রেহান খাবার বানাতে বানাতে বলে। জাহানারা বেগম বলল, এসে গেছে সুনামি। কার উপর যে সুনামি আসতে পারবে কে জানে। ম্যাডামকে সামলানোর মতো একজন মানুষ এই পৃথিবীতে নেই নাকি? আমার মেয়েটা শুরু করেছে, বেচারা ছেলেটার উপর এখন রাগ দেখাচ্ছে। এদিকে আমি চুপচাপ ফাইলগুলো নিয়ে চেক করতে লাগলাম। যিনি আর আগে ফুসফুস করতে করতে বিড়বিড় করে বলে, এ কোন পাগলের খপ্পরে পড়লাম আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কে এসব করে? আমার রুমে কি বসার জায়গার অভাব পড়েছে নাকি? যিনি গম্ভীর কণ্ঠে বলল, রাফি সাহেব। জি ম্যাম, আমি সব চেক করে নেব, আপনি একদমই চিন্তা করবেন না। এদিকে তাকান। জি। আমার রুমে কি বসার জায়গার অভাব পড়েছে? না, একদমই না। কেন ম্যাম? আর সত্যি বলতে এত বড় রুম আমি প্রথম দেখলাম। আপনার এই রুমে আমাদের পুরো একটা বাড়ি এঁটে যাবে, কি বিশাল। তাহলে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেও তো কাজটা করতে পারেন। দাঁড়াবো না বসবো সেটা কি আর ভয় ছুটে মাথায় আসছে নাকি? এমন ভূতের মতো চেঁচালে, জল্লাদের মতো হুঙ্কার দিলে মানুষ কি বসে থাকে? আমি ফাইলগুলো নিয়ে সোফায় বসে পড়লাম। যিনি ফ্রেশ হতে চলে গেল। এদিকে মিলে শিখা কলেজ থেকে একটু আগেই চলে এসছে কিছু শপিং করতে। শপিং শেষে বিল দিয়ে দুজনে চলে আসছে। পার্কিংয়ে গাড়ির দিকে যাচ্ছে দুজন। হঠাৎ মিলির সাথে কারো ধাক্কা লাগার কারণে মিলি পড়ে গেল। ছেলেটা হাত বাড়িয়ে বলল, সরি, আপনার লাগেনি তো? শিখা হাতটা সরিয়ে বলে উঠল, মিলি ঠিক আছিস তো? আয় ওঠ। আমার হাড্ডিগুটি মনে হয় গেছে রে শিখা। কোন হতচ্ছাড়া আমাকে ধাক্কা দিল? সামনে তাকিয়ে ছেলেটিকে দেখে মিলি রেগে বলল, এই চোখে দেখে না, দিন দুপুরে ধাক্কা খান কিভাবে? হ্যাঁ সরি, আসলে আমি ফোনে কথা বলছিলাম তো, তাই খেয়াল করিনি। সরি, প্লিজ কিছু মনে করবেন না। সব ছেলেরা এক কথা বলে, ইচ্ছে করে ধাক্কা খেয়ে আবার সরি বলে। দেখুন না, সত্যি বলছি। তাছাড়া আপনি তো জেনিয়ার ছোট বোন, আমি কি করে ইচ্ছে করে ওর বোনের সাথে ধাক্কা খাবো? শিখার মিলে অবাক হয়ে গেল। এই ছেলে জিনি আপুকে চিনে আর এটাও জানে আমি ওর বোন? আপনি কি করে? থামুন, আমি জানি, এ তো অবাক হওয়ার কিছু আছে। আসলে আমরা তো পুরনো ফ্রেন্ড। ফ্রেন্ড? আপুর আবার কোনো ফ্রেন্ড আপনি? কই, আগে তো দেখিনি।
আসলে আমি দেশের বাইরে ছিলাম, গত সপ্তাহে এসেছি। আর জিনের সাথে দেখা করব, কিন্তু ওর নাম্বারটাও মনে হয় চেঞ্জ করে ফেলেছে, তাই ফোনে পাচ্ছি না। ও আচ্ছা। যাক, তোমার সাথে দেখা হলে ভালো হলো। আচ্ছা, তোমার আপুর নাম্বারটা দেওয়া যাবে? আপনি যখন আপুর ফ্রেন্ড তাহলে কেন দেওয়া যাবে না। ধন্যবাদ। মিলি নাম্বারটা দিয়ে চলে আসলো। ছেলেটা আসলে আকরাম সাহেবের ছেলে মাহির। মিলি চলে গেলে মাহির মুচকি এসে বলে, যাক, নাম্বার পেয়ে গেছি। এবার পরের ধাপটা খেলতে হবে। জিনিয়া, খুব জলদি দেখা হবে বেবি, তোমার সাথে জমিয়ে প্রেম হবে। কিছু দূরে কালো গাড়িতে বসে কয়েকজন এসব দেখছিল লুকিয়ে লুকিয়ে। মাহির চলে গেলে লোকগুলো চলে যায়। বাসায় এসে মিলি নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে বলল, আপুকে একবার জানিয়ে আসি, শেষে দেখা যাবে আমাকে আবার বকা দেবে না বলার জন্য। যতই আপুর ফ্রেন্ড হোক, নাম্বারটা আমি দিচ্ছি, তাই বলে থেকেই বলে আসি, সেটাই ভালো হবে না। মিলি নিচে এসে আম্মুকে ডাকতে থাকে। জানার এসে বলে, ম্যাডাম তো বাইরে গেছে ছোট আপা। বাইরে গেছে? আচ্ছা, আপু বাসায় আছে? হ্যাঁ আছে তো, রুমেই আছে। আপু অফিস থেকে এত জলদি চলে এসেছে? হ্যাঁ, আজকে একটু আগেই চলে এসেছে। আচ্ছা ঠিক আছে। মিলি গুনগুন করে গান গাইতে গাইতে সোজা জিনের রুমে চলে যায়। আপু, আপু কই তুমি? মিলির কথা শুনে আমি বললাম, ম্যাম বাথরুমে গেছেন। পাশ থেকে ছেলের কণ্ঠ শুনে মিলি তাকিয়ে দেখলো একটা ছেলে বসে আছে। আমাকে দেখে মিলি অবাক হয়ে ভাবলো, ওয়াও, কি হ্যান্ডসাম ছেলে। একে আগে তো দেখিনি। আপুর বাপ নাকি? না না, আপুর আবার বাবা শুরু থেকে। আপুকে ভালোবাসবে এমন সাহস কার আছে? তাছাড়া আপুকে ম্যাম বলে ডাকো, ছেলেটা অফিসের কেউ হবে মনে হয়। মিলি এগিয়ে সে চুল ঠিক করতে করতে বলে, আপনি কে? আমি পিয়ে। আপু? জি। মিলি মুস্কি এসে মনে মনে বলল, বা, এত হ্যান্ডসাম পিয়ে। আপুর অফিসে এমন ছেলেও আছে? মিলি খাটে বসে পড়ে। আমি ফাইলগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। মিলি একটু পরে বলে উঠল, আমি মিলি, জিনিয়া আপু আমার বড় বোন। ও আচ্ছা। আচ্ছা, আপনার নাম কি? রাফি। ও। এর মাঝে জিনিয়া চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। জিনি একটা টাওয়াল পেঁচে আছে, এতে হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে। জিনিয়া বের হতে হতে বলল, রাফি সাহেব, দেখেছেন? কোনো ফল্ট থাকলে ইমিডিয়েটলি ঠিক করতে হবে। কাল এগুলো নিয়ে যেতে হবে। ভেরি ইম্পর্ট্যান্ট ফাইল এগুলো। আমি মাথা উঠে জিনিয়ার দিকে তাকিয়ে যেই কিছু বলতে যাব অমনি থমকে গেলাম। জিনিয়াকে বেশি দেখে আমি রীতিমতো বেহুশ হওয়ার মতো অবস্থা। এই মুহূর্তের জন্য আমি যেন হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলছি। এই জন্য এক পরি সামনে দাঁড়িয়ে আছে। আমার চোখ যেন সময়ের বিরুদ্ধে আটকে গেছে। মিলি বসে বসে মুচকে আসছিল আর মনে মনে বলছে, রাকিব সাহেব তো গেল, কি আর করার। আমার আপু এত সুন্দর যে কোনো ছেলেই লাড্ডু হয়ে যায়। আর আপুকে এই রূপে দেখলে তো ছেলেরা এমনিতেই পাগল হয়ে যাবে। তো রাফি সাহেবের কপাল খারাপ মনে হয়। আমার আপু যেমন রূপে আগুন, তেমন মেজাজও আগুন। আরে রাফি সাহেব, চোখটা নামিয়ে নিন, নাহলে আপু আপনার চোখটাই তুলে নেবে। মিলি এর মাঝে নাক গলিয়ে বলে উঠল, এটা তোমার বিয়ে? ভেরি হ্যান্ডসাম। মিলির কথা আমার জন্য হুঁশ ফিরে এসছে। দ্রুত চোখ নামিয়ে ফাইলগুলো দেখে চলেছি। রুমে এসি চলছে, তবু যেন গরম লাগছে আমার কাছে। আমি অনবরত গেমে চলেছি। হ্যাঁ, আমার পিয়ে। এত হ্যান্ডসাম পিয়ে? মিলি, থাপ্পড় কি খাবি নাকি এখান থেকে যাবি? রাগ করো কেন? আমি তো একটা কথা বলতে আসলাম। কি কথা? তোমার ফ্রেন্ড আজকে বাসায় আসার সময় আমার কাছ থেকে নাম্বার নিল, বললো গত সপ্তাহে দেশে এসেছে। জিনিয়া মিলিকে নিয়ে সুইমিং পুলের দিকে চলে গেল। জিনিয়া যেতেই বড় একটা আমি নিঃশ্বাস ছাড়লাম আর মনে মনে বললাম, কখনো ম্যাম কীভাবে দেখবো কল্পনাও করিনি। এত কিউট লাগছিল ম্যামকে। আর ম্যাম তো পরীর মতো সুন্দর। আর ম্যামের পা, আয় হায় কি মারাত্মক সুন্দর। কপাল থেকে ঘাম মুছতে মুছতে আমি বিড়বিড় করে বলছিলাম, কি যে ভাবছি আমি। এসব ম্যাম জানতে পারলে আমাকে সোজাই মেরে ফেলবে। এত কিউট একটা মেয়ে এত ডেঞ্জারাস হয়েছে কেন, কে জানে। মিলি, আমার এমন কোনো ছেলে ফ্রেন্ড নেই যে বাইরে থাকবে। নাম কি ছেলেটার? মিলি তো টাসকি খেয়ে ভয়ে ভয়ে বলল, তাহলে কাকে আমি নাম্বার দিলাম? নাম কি ছেলেটার? সেটা তো শুনিনি। মিলি, তুই আমার বোন হয়ে এত বোকা কি করে হোস? যা রুমে যা, আমি দেখছি। আর হ্যাঁ, এরপর থেকে এমনটা যেন আর না হয়। মিলির কিছু না বলে সোজা চলে আসে। আর জিনিয়া ভাবতে থাকে, কে সব করলো? আমার নাম্বার কে নিল? দেখতে হচ্ছে ব্যাপারটা। এর মাঝে জিনিয়ার ফোনটা বেজে উঠলো। খাটের উপর ফোন বেজেই চলেছে। আমি খেয়াল করে দেখলাম ম্যাম তো এখানে নেই। তাহলে কি করি? ফোন তো বেজেই চলেছে, আমি ধরবো না, আবার আমাকে কথা শোনাবে। বাজুক আমার কি, যার ফোন সেই ধরবে। শেষে আমাকে ঝাড়ি মেরে বলবে, কত বড় সাহস, আমার ফোন ধরেন। হাজারটা কথা শোনাবে আমাকে। 5 মিনিট পর জিনিয়া রুমে আসলো। ফোনটা বেজেই চলেছে।
আমি মাথা উঠিয়ে যে তাকাবো, অমনি আমি মুখটা সরিয়ে নিলাম আর মনে মনে বলছি, ম্যামকে এই রূপে আর দেখা ঠিক হবে না, না হলে ফেসে যাব। আমি একটা ছেলে মানুষ, আমারও একটা ফিলিংস আছে তো নাকি। জিনিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো 10টা কল। তখনই রেগে বলল, রাফি সাহেব, এতবার ফোন বেজে চলেছে, আপনি এখানে বসে কি করছিলেন? কানে শোনেন না? ফোনটা কেন ধরেননি? আমি হতাশ হয়ে মনে মনে বলি, যাক বাবা, মনে করলাম ফোন ধরলে বাস খাবো, এখন দেখছি না ধরে ভুল করেছি। কেউ আমার একটু বিষ দিলে আমি পাগল হয়ে যাব। আমাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে চিনিয়ে বলে, হোয়াটস রং উইথ ইউ? লুক অ্যাট মি মিস্টার রাফি, ফোনটা কেন ধরেননি? ওয়াই? আমি মনে মনে বলছি, কি এক হয়ে লাগাই রাখছে। মনটাই চাচ্ছে জানালা ভেঙে পালিয়ে যাই, জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে যদি মরে যাই, এই ভয় এখনও কিছু করছে না। আরে বাবা, ফোনটা ধরিনি, এটা কোনো বড় ব্যাপার হলো? জিনিয়া রেগে আগুন হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ জিনিয়া কীভাবে ইগনোর করতে দেখেনি, আর এই রাফির বাচ্চা কোনো কথারই উত্তর দিচ্ছে না। কত বড় সাহস, এসবই ভাবছে। আর আমার সামনে এসে জিনিয়া আমার গলা ধরে টান দিয়ে বলল, বয়রা হয়ে গেছেন নাকি? কানে শোনেন না? কি বলছি আমি? জিনিয়ার দিকে নজর পড়তে আমি চোখ বন্ধ করে নিলাম। মনে মনে বলছি, কি মুশকিল, এসব কি দেখছি আমি? ম্যাম এত হট, আয় হায় কি ভাবছি। দূর, আমার কি দোষ? এমন ড্রেসে আমার সামনে আসলে আমি কি করব? জিনি এবারে সহ্য করতে না পেরে টাস করে আমার গালে একটা কষে চর বসিয়ে দেয়। আমি গালে হাত দিয়ে অবাক হয়ে জিনিয়ার দিকে তাকিয়ে আছি। ম্যাম, চুপ, না হলে ওই গালে আর একটা ছাপ বসিয়ে দেব। আমার কথা এতক্ষণ কানে যাচ্ছিল না? এনার কি থাপ্পড়ে কান খুলেছে? আমি আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে গাল ডলতে ডলতে মনে মনে বলছি, কি পাপ করেছিলাম আমি? কেন আমাকে বাঘিনীর গুহায় আসতে হলো? আমাকে তো চিড়ে কামড়ে খেয়ে নেবে। শালা চাকরিও যে এত বিপদ হয় কে জানতো। জেনে আমার মুখ ধরে নিজের দিকে নিয়ে বলল, হোয়াট? নাথিং। তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলতে কি হচ্ছে? না মানে আপনি। আমি কি রাফি সাহেব? আমি আপনার বস। সো আমার সামনে মানে কিন্তু এইসবের কোনো জায়গা নেই। বলুন, আমাকে কি সমস্যা? আমি চোখ বুজে ভয়ে ভয়ে তাড়াতাড়ি বললাম, ম্যাম, আমি আপনার দিকে কিভাবে তাকাবো? আপনি তো ইয়ে পরে আছেন, আর আপনাকে কীভাবে খুব সুন্দর লাগছে। জিব্বায় কামড় দিয়ে আমি মনে মনে বলতে লাগলাম, এরে মুখ ফুসকে কী বলে ফেললাম, আর কি হয়ে গেল? এই গেল এবার তারপরে স্ট্যাম্প পড়বে শিওর। আমি এভাবেই চোখ বুঝে আছি, তারপর মারলে এভাবেই মারুক। চোখ খুলে চেহারাটা দেখে আরও ভয় পেয়ে যাব। আমার এই কথা শুনে জিনিয়া অবাক হয়ে গেল। নিজেকে একবার দেখে জিনিয়া মনে মনে বলল, কি বললো রাফি? আমাকে এভাবে সুন্দর লাগছে? জিনিয়া নিজেও জানে না ওর মুখটা লাল হয়ে গেছে। জিনিয়া নিজেকে কেমন দুর্বল দুর্বল অনুভব করছে। নিজের গালে হাত দিয়ে জিনিয়া বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব? কেমন নার্ভাস লাগছে? এই সামান্য কথায় আমার এমন লাগছে কেন? আমার দিকে একবার তাকিয়ে জিনিয়া সুইমিং পুলের দিকে চলে গেল। 2 মিনিট যাওয়ার পর আমি মনে মনে বললাম, কি ব্যাপার, ম্যাম এখনও থাপ্পড় মারছে না কেন? নাকি টাইমিং করছে? আমি আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে ম্যাম কোথায়? চারদিকে ভালোভাবে দেখে আমি বলছি, গেল কোথায়? আজব ব্যাপার, আমাকে কিছু না বলেই চলে গেল। কি হলো এটা? আমি তো ভাবলাম আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যাক, এই খেলটা তো বেঁচে গেছে, এটাই অনেক। এদিকে জাহানারা রুমে এসে টেবিলের উপর থেকে কফির কাপটা নিয়ে চলে যায়। আর যাওয়ার সময় দেখলাম আমি দাঁড়িয়ে আনমনে কী ভেবে চলেছি। রুমে যে কেউ এসছে আমি খেয়ালই করিনি। আমার পাশে এসে জাহানারা আস্তে করে বলে উঠল, ও স্যার, কিছু হারিয়ে গেছে নাকি? কি দেখেন নিচে এভাবে, আমি খুঁজে দেব? আমি আনমনেই বলে উঠলাম, আমি ভাবছি আমাকে কিছু বললো না কেন? কি বলেনি স্যার? আর কি বলেনি? আরে আমি তো। জাহানারার দিকে চোখ পড়তে আমি চেঁচে উঠলাম। এটা দিকে জাহানারও চেঁচে উঠলো, আরে তুমি এখানে কি করছো? এই যে কাপ নিতে এসেছি। ও কাপ, তা আমার পাশে কেন দাঁড়িয়েছো? আমি তো দেখছিলাম যে আপনি নিচের দিকে তাকাই কি যেন দেখছিলেন। আমি ভাবলাম হয়তো কিছু হারিয়ে গেছে, জিজ্ঞাসা করছেই তো আপনি চিৎকার দিয়ে উঠলেন। ও না না, কিছু হারাইনি, আমি একটু চিন্তায় হারিয়ে গেছিলাম। যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। জাহানারা চলে গেলে আমি সে চুপায় বসে পড়লাম। হাতের ঘড়িটা দেখে বলছি, বাবা প্রায় তো বিকেল হয়ে গেল। ফাইলগুলো তো সব দেখলাম, ম্যাম কোথায় গেল? কি করবে এখন? কিছু বলে গেল না। এদিকে আমার পেটে তো ক্ষুধার জ্বালায় হাতি ঘোড়া সব দৌড়াদৌড়ি করছে। জিনিয়া সুইমিং পুলে নেমে সাঁতার কাটছে। এতক্ষণ একটু ভালো লাগছে। রাফির মুখে কথা শুনে কেমন যেন একটা মাথাটা এলোমেলো হয়ে গেছিল। জিনিয়া বলল, আমাকে এইভাবে দেখে হয়তো রাফি আমার দিকে তাকাচ্ছিল না।
ছেলেটা ইন্টারেস্টিং আছে। আচ্ছা, আমার সামনে আবার ভালো সাজার নাটক করছে না তো? ছেলে মানুষ বলে বিশ্বাস নেই। সুন্দরী মেয়ে আর আমার মতো এমন মেয়ে দেখলে কোনো ছেলে ঠিক থাকতে পারবে? হ্যাঁ, তবে এটাও ঠিক যে এমন সাহস কারণ নেই। এমন সাহস কেউ দেখালে আমি তাকে দুনিয়া থেকেই টাটা করে দিতাম। আমি পেটে হাত দিয়ে বসে আছি আর ভাবছি কি করি এখন। ম্যাম মনে হয় পড়ে আছে, যাবো ওখানে? না না, যে কাপড়ে ম্যাম আছে সেটা দেখলে আমি অজ্ঞান হয়ে যাব। একটা কাজ করি, হ্যাঁ ফোন করি একটা, এটাই ভালো হবে। বাহ, বুদ্ধিটা সেই। ম্যামের সামনেও যাওয়া লাগলো না, আর কাজও হয়ে যাবে। থাপ্পড়ের আর ভয় থাকলো না। জিনিয়া নিজের ফোনটা বাজতে দেখে পলতি করে ফোনটা ধরে বলল, হ্যালো। হ্যালো ম্যাম, আমি কে? আপনার পিএ রাফি সাহেব। যিনি অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আবার নিজের রুমের দিকে তাকালো। ফোনটা কানে নিয়ে রেগে বলল, রাফি সাহেব, আপনি আমাকে না জানিয়ে চলে গেলেন কিভাবে? এত বড় সাহস কি করে হলো আপনার? না না ম্যাম, আমার এমন সাহস আছে নাকি? আমি জানি যে আমি গর্তে পড়ে গেছি, চাইলে উঠতে পারবো না। আমি রুমে আছি ম্যাম। রুমে আছেন? তাহলে ফোন করেছেন কেন? পাগল নাকি আপনি? এই যে এদিকে তাকান, আমি এখানেই আছি। জানি ম্যাম, আসলে আমি বলছিলাম যে ফাইল তো চেক করা হয়ে গেছে। মানে আমি এখন কি করব? বাসায় চলে যাব? তো এটা এখানে এসে বলা যেত না? ফোন করার কি আছে? না, এমনি আর কি। আপনাকে না আর একটা থাপ্পড় দেওয়া দরকার, গাধা একটা। যান, বাসায় যান। আর হ্যাঁ, কালকে আমাকে ঠিক টাইমে পিক করে নেবেন। গাড়িটা এখন থেকে আপনার কাছেই থাকবে। আর কাল কিন্তু দেরি যেন না হয়। একদম হবে না, আমি আপনাকে ঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে দিয়ে কোথায় আসবেন? অফিসে আসবো, একদম চিন্তা করবেন না। আমি কিন্তু অফিসে একদম ফাঁকি দেব না। বলি, আমি কি ওখানে এসে আপনাকে একটা থাপ্পড় মারবো নাকি? আপনি এখানে এসে একটা থাপ্পড় খাবেন। কেন ম্যাম, আবার কি করলাম? ওই হতচ্ছাড়া, তুই আমার পিয়ে না? হ্যাঁ। তাহলে আমার সাথে কি গরু যাবে নাকি? দাঁড়া, তোকে আমি আজকে। জিনে ফোনটা কেটে একটা পাতলা জামা গায়ে জড়িয়ে হনন করে রুমে চলে আসলো, কিন্তু এসে আর আমাকে পেল না। রাগে লাল হয়ে বলল, কোথায় গেল? কোথায় হতচ্ছাড়াটা? আজকে ওকে আমি খুন করে ফেলবো, গাধা একটা। ড্রয়ার থেকে বন্দুকটা বের করেই সারা রুমে আমাকে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও পেল না। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। জিনে মেসেজটা দেখলো। মেসেজটা আমি করেছি। লেখা আছে, ম্যাম আমি চলে আসছি, আমি আপনাকে পিক করে নেব। এবারের মতো আমাকে ছেড়ে দিন। বুঝে গেছি আমি আপনার পেয়ে, আপনি যেখানে আমিও সেখানে, আর ভুল হবে না। জিনিয়া মনে মনে বলল, হারামি, বেঁচে গেলি, পরে দেখছি আমি। এদিকে সিয়ামের বাসায় ঝগড়া লেগে আছে। সিয়ামের বাবা জব্বার সাহেব বাসায় খুব বেশি থাকেন না, বলতে গেলে এক দুবার আসে, কোনো সময় তো তাও আসে না। অবশ্য কোহিনুর বেগম এসব মেনেও নিয়েছেন। সিয়ামের বাবা আরেকটা বিয়ে করেছে, আর সে কারণে সিয়ামের বাবাকে সহ্য করতে পারে না। কোহিনুর বেগম বর্তমানে একটা ব্যাংকের ম্যানেজার, আর সিয়ামের বাবা একজন বিজনেসম্যান, অনেক টাকার মালিক। সিয়ামের বাবা চায় সিয়াম ওনার বিজনেস সামলাক আর ওনার সাথে চলে আসুক, কিন্তু সিয়ামের মা এটা চায় না। এ নিয়ে আবারও ঝগড়া বেঁধে গেছে। সিয়াম এক পর্যায়ে বলে ওঠে, চুপ করো তোমরা, আমি ক্লিয়ার করে বলছি, আমার তোমার বিজনেসের বা টাকার কোনো ইন্টারেস্ট নেই। আমি আর আমার মা খুব ভালো আছি। মা, ওনাকে চলে যেতে বলো, আর যেন না আসে আমাদের লাইফে। সিয়াম বাসা থেকে বের হয়ে গেল। সিয়ামের মা বলল, শুনেছো সিয়ামের কথা? চলে যাও তুমি, আমার ছেলে আমার কাছেই থাকবে, তোমার টাকার দরকার নেই আমাদের। আমার ছেলেও আমার রক্তে ওর শরীরে, আমি ওকে ঠিক একদিন নিয়ে যাব, মনে রেখো। জব্বার সাহেব চলে গেল। সিয়াম একটা পার্কে এসে বসে আছে, এসব যেন আর নিতেই পারছে না। হঠাৎ সিয়ামের ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয়ে ফোনটা ধরল। হ্যালো সিয়াম, আমি মিলি। কই তুই? বাসায়। কেন? কি রে, কি হয়েছে? তোর গলা এমন লাগছে কেন? আব্বু এসেছে আবার। মিলি বুঝতে পেরে বলল, কোথায় তুই? পার্কে বসে আছি। ইকো পার্ক? আসছি আমি। মিলি ফোনটা রেখে দেয়। জলদি রেডি হয়ে বাইরে এসে ড্রাইভার কিনে বেরিয়ে গেল মিলি। এদিকে আমি বাসায় এসে আয়নার সামনে বসে আছি। গালটা ভালো করে দেখে চলেছি। 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে। গালটাও কেমন ব্যথাও করছে। এমন সময় আয়শা খাবার নিয়ে এসে বলে, ভাইয়া খেয়ে নাও, খাবার গরম করে দিচ্ছে আম্মু। টেবিলের উপর রাখ। এতক্ষণ বাথরুমে কি করছো? 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। আমি বাথরুম থেকে বেরোতে হতে বলছি, চুটকি বেশি কথা বলিস না, কই খাবার দে, চরম ক্ষুধা লাগছে।
এই যে সব দেওয়া আছে। আমার গালে নজর পড়তে এসে বলল, ভাইয়া তোমার গালে কি হয়েছে? টিস্যু লাগিয়ে রেখেছো যে? ও কিছু না, ফেসের কেয়ার নিচ্ছি বুঝলি, দাগ পড়ে না এতে। আমাকে বলতে আমি তোমাকে মুখে দেওয়ার ওগুলো এনে দিতাম। টিস্যু নেই নাকি কেউ? আমি মনে মনে বললাম, কি জ্বালা, একে তো অফিসে বেড়া থাকতে হয়, এখন বাড়িতেও শান্তি নেই। কি করে বলবো এই দাগ সেই দাগ না রে বোন, এই দাগে টিস্যু ব্যবহার করা হয়, আমি ইউটিউবে দেখেছি বুঝলি। যা, বিরক্ত করবে না, খেতে দে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কালকে স্কুল থেকে আসার সময় ফেস মাস্ক নিয়ে আসবো। আয়শা চলে গেল। উফ, কি বিপদ। দেখতে দেখতে রাত হয়ে এসছে। মিলি ফোনটা হাতে নিয়ে সিএমকে কল করতেই কলটা ধরে সিএম বলল, আরে আমি এক্ষুনি তোকে ফোন করতে যাচ্ছিলাম। তাই? এমন কি মনটা ভালো হয়েছে? তোকে থ্যাঙ্কস বলতেই ফোন করতে চেয়েছিলাম। আচ্ছা, এখন আবার থ্যাঙ্কস বলবি? হ্যাঁ, আমাকে যেভাবে সামলালি তুই, আসলে তুই আমাকে খুব ভালো বুঝিস রে। আমার সব বিপদে তুই সব সময় আমার পাশে থাকিস। আমি তো চাই সারা জীবন তোর পাশে থাকতে। সিএম অবাক হয়ে বলল, কি বলবি? বন্ধু হয়ে পাশে থাকবো আর কি। ও আচ্ছা। গাধা, কবে বুঝবে আমাকে? একদম বুঝেন আমার মনের কথা। কি রে, কি হলো? কিছু না, কাল কলেজে দেখা হবে। ওকে, কাল আমি ট্রিট দেবো। ঠিক আছে। পরের দিন সকালে আমি একটা ব্যাগ গুছিয়ে নেই। মা আমাকে বলল, সাবধানে যাস কেমন? চিন্তা করো না, আমি পৌঁছে ফোন করব। আয়শা এসে বলল, ভাইয়া আমার জন্য মেকআপ নিয়ে আসবি, না হলে খবরে আছে। আচ্ছা ঠিক আছে। আম্মু আব্বু কোথায়? এই তো আমি। ওখানে গিয়ে কিন্তু কল করবি, গাদার মতো থাকিস না আবার। আব্বা, আমি কি এখনো ছোট আছি? হ্যাঁ, গায়ে কতটা বড় হয়েছিস, ওই মাথাটা তো ফাঁকা। আব্বু তুমিও না? আচ্ছা আচ্ছা, লেট হয়ে যাবে তো। আসি। গাড়ি নিয়ে আমি সোজা জিনের বাসায় চলে যাই। কলিং বেল দিতেই রেহান দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, স্যার এত সকালে যে? আরে রেহান, এত সকালে রান্নায় লেগে গেছো? হ্যাঁ, এই বাড়ির সবার রান্নার দায়িত্ব যে আমার। ভালো ভালো। তা তোমাদের ম্যাডাম কি উঠেছে? না মনে হয়, দাঁড়ান আমি জাহানারাকে বলছি দেখতে। এই জাহানারা, কই গেলি? জাহানারা ঘর মোছার লাঠি হাতে নিয়ে এসে বলল, কি হয়েছে? এই ম্যাডামকে ডেকে দে তো, স্যার এসেছে। উফু, খেয়ে তো কাম নেই, জেনে শুনে সাপের কামড় খাবে কে? ম্যাডামকে আজ পর্যন্ত কে ডাকা সাহস পেয়েছে? আমি পারবো না, আমি গেলাম। স্যার আপনাকে যেতেই হবে, আমি গেলাম। কি বিপদ, দিন শুরু হতে না হতে আমাকে বাসাতে নিয়ে ডাকছে, বলছে আসো আসো, কাছে আসো। কি আর করার, জীবনটা বাসময় হয়ে গেছে। আর কোনো পথ না পেয়ে আমি নিজে জিনের রুমের সামনে এসে দরজায় নক করতে লাগলাম। জিনিয়া দেখে ঘুমে বিভোর, বারবার নক করেও জিনিয়াকে জাগাতে না পেরে আমি বললাম, কানে তুলো দিয়ে ঘুমোচ্ছে নাকি? কি করি এখন? এদিকে ফ্লাইট একবার মিস হলে তো ওই পেতনিটা আমাকে মিসিং করে ফেলবে। আমি এবার সাহস করে নক করার সাথে সাথেই জোরে ডেকে উঠলাম। 2-3 বার ডাকার পর জিনে বিরক্ত হয়ে উঠে বসে পড়ল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে চলছে। ঘুমের ঘরে ডলতে ডলতে জিনিয়া বলল, এত সকালে কে? জিনের কণ্ঠ শুনে আমি খুশি হয়ে যাই। যাক, উঠেছে তাহলে। ম্যাম, আমি আজকে আপনার ফ্লাইট আছে সিঙ্গাপুরের, জলদি উঠুন। এই কথা শুনে জিনিয়া হাত দিয়ে চোখ ডলতে ডলতে উঠে বলে, ও তাই তো, একদম ভুলে গেছি। রাফি সাহেব, আপনি ওয়েট করুন, আমি রেডি হয়ে আসছি, আর আমার নাস্তা রেডি করতে বলুন। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছি, আমি কোনের পেয়ে নাকি চাকর? আমাকে দিকে তো অফিস সহ বাসার সব কাজ করিয়ে চলেছে। কি আর করার, কিছু বলতে তো আর পারবো না। আমি নিচে এসে রোহানকে ডেকে বললাম, রেহান, ম্যামের জন্য খাবার রেডি করো, ম্যাম নাস্তার জন্য আসছে। খাবার হাতে রেহান এসে বলল, জানতাম, আমি আপনাকে দেখেই বুঝে গেছি ম্যাম এখনই নাস্তার জন্য বলবে। এই যে নাস্তা রেডি। বাহ রেহান, তুমি তো দেখছি বলার আগে বুঝে যাও। হ্যাঁ হ্যাঁ, এই বাসায় কাজ করতে করতে হয়ে গেছে, ওই সব কিছু বুঝে নিতে হয়। স্যার আপনার জন্য কি আনবো? না না, আমি নাস্তা করে এসেছি। আচ্ছা ঠিক আছে। আমি সবাই বসে ফাইলগুলো আবার দেখতে লাগলাম। এমন সময় মিলি জুস খেতে খেতে নিচে নেমে আমাকে বাসায় দেখে বলে, আরে আপনি এত সকালে বাসায় যে? এই তো অফিসের কাজে। মিলি সামনে সবাই বসে বলল, বাহ, আপনাকে তো এই পোশাকে হেব্বি মানিয়েছে, একদম ভিড়ো। আমি একটু লজ্জা পেলাম, ওই আর কি। আচ্ছা, আপনাকে আমি ভাইয়া বলে ডাকি? শিওর, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা কথা বলবেন? আপনি করে না বলে তুমি করে বলুন।
আমি তো আপনার ছোট। ওকে, আচ্ছা একটু কথা বলো, তোমার বোন আর তুমি কি আপন বোন? মিলি অবাক হয়ে বলে, কেন? না মানে তুমি কত শান্তশিষ্ট, কত ভালো আচরণ, কত ফ্রেন্ডলি, আর অন্যদিকে তোমার বোন একদম উল্টো। ভাইয়া, আপু বাইরে থেকে একটু শক্ত হলো, ভেতর থেকে কিন্তু একদম নরম। আসলে আপু ছোট থেকে একটু জেদি টাইপের, আর আপুকে নিজের মতো করেই মানুষ করেছে, মানে বাইরের দুনিয়ার সাথে কিভাবে চলতে হবে না হবে সব শিখিয়েছে। তাই বলি। আপনি সব বুঝে যাবেন আপুর সাথে থাকতে থাকতে। তোমার আপুর সাথে থাকলে আমি কোন দিন নাই হয়ে যাব সেটা নিজেও জানি না। কেন? বাদ দাও। তাই তুমি এত সকালে উঠেছো যে? ভাইয়া, অলরেডি 6টার বেশি বাজে, তাছাড়া আমি জগিংয়ে যাই এই সময়। ও আচ্ছা। জিনে রেডি হয়ে নিচে এসে বলল, রেহান, আমার নাস্তা কই? রেহান কিচেন থেকে দৌড়ে এসে বলে, এই যে সব রেডি আছে, আর কিছু আনবে ম্যাডাম? না, এতেই হবে, আমার জুসটা দে। এখনই দিচ্ছি। জিনাকে দেখে মিলি আর আমি কথা বাদ দিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে গেলাম। মিলি উঠে জগিংয়ে চলে গেল, আর আমি ফাইলে চোখ লুকালাম। জিনিয়া নাস্তা করতে করতে বলে, রাফি সাহেব, ফ্লাইটটা কখন? জি 9টায়। ওকে, আর ফাইলগুলো এনেছেন? জি। গুড, রুমে আমার লাগেজ আছে, নিয়ে গাড়িতে রাখুন। ওকে। আমি রুমে এসে লাগেজটা নিয়ে নিচে চলে আসলাম। অমনি জিনিয়া বলে, শুনুন। জি। একটা জিনিস নিতে তো ভুলে গেছি, ড্রয়ার থেকে আমার গানটা ব্যাগে রাখুন। আচ্ছা। দুপা এগোতে আমি চমকে উঠলাম। গান? না মানে বন্দুক? জিনিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া বুঝতে পারলো বন্দুকের কথা শুনে আমি চমকে গেছি। মুচকি এসে জিনিয়া বলল, তাকিয়ে না থেকে নিয়ে আসুন, যান। আমি কাঁপতে কাঁপতে পরে চলে আসলাম। বেডের কাছে ড্রয়ারটা খুলতেই আমার চোখ কপাল উঠে লাফালাফি শুরু করে দিছে। গান? সত্যি সত্যি গান? এম এ বিজনেসম্যান নাকি গ্যাংস্টার? বন্দুক দেখে তোমার হাত পা কাঁপছে। শুনেছিলাম বড় বড় বিজনেসম্যানরা এসব রাখে, আর আজকে দেখেও নিলাম। আমি পকেট থেকে রুমালটা বের করে কাপা হাতে বন্দুকটা উঠালাম। কি ভারী এটা! ম্যামের থেকে এবার আরও সাবধানে থাকতে হবে। একবার এগিয়ে যন্ত্রটা আমার উপর চালিয়ে দিলে আমি সোজা উপরে। এখনই বিয়ে করিনি আমি, বইয়ের মুখটা মনে হয় আর দেখাই হবে না। আমি নিচে এসে বললাম, এই যে ম্যাম। আমাকে দেখাচ্ছেন কেন? লাগেজে রাখুন। হ্যাঁ রাখছি। জিনিয়া মিটে মিটে হাসছে। বেচারা, আমার হাত তো কাঁপছে। সেটা জিনিয়া বুঝতে পেরে মনে মনে বলে, গাধা একটা, পুরুষ মানুষ হয়ে সামান্য বন্দুক দেখে এমন ইঁদুরের মতো কাঁপছে। ভেবেছিলাম একে আমার পিয়ে বানিয়ে একটু টাইট দিব, এ তো টাইট দেওয়ার আগেই টাইট হয়ে বসে আছে, ভেতর ডিম একটা। জিনিয়ার ফোনটা বেজে উঠলে জিনিয়ার ফোনটা ধরতে রাহুল বলল, ম্যাডাম, আপনার সিকিউরিটির জন্য আমি সব ব্যবস্থা করে দিয়েছি। গুড। আর নাবা কোম্পানির ব্যাপারে কিছু আপডেট আছে। রাহুল, আমি এসব নিয়ে সিঙ্গাপুর থেকে এসে আলোচনা করব। ওকে। আর একটা কথা। বলো। আমাদের দুজন ছেলেকে মন্ত্রীর ছেলেরা গুলি করেছে। একজনের পায়ে লেগেছে, আরেকজনের সেপ আছে। মন্ত্রী? নাক না গলাতে বলেছিলাম, কুকুরকে বলে লাভ নেই, ওর লেজ কখনো সোজা হয় না। আমার লোককে গুলি করেছে। আপনি বললে মেরে দেই। না থাক, ওকে তো আমি দেখে নেব। একটা কাজ করো, ওর 5-6 জন লোককে মেরে দাও, একটু ভয়ে থাক, বাকিটা আমি দেশে ফিরে দেখছি। ওকে ম্যাম। ফোনটা রেখে জিনিয়া বলে, মন্ত্রী, খুব তাড়াতাড়ি দেখা হবে, বি রেডি। খাবার শেষ করে জিনিয়া মাকে ডাকলো। জানালে এসে শাহনাজ বেগমকে ডেকে বলল, ম্যাডাম, বড় আপা ডাকে আপনারে। কেন? জানি না। আচ্ছা চল, এত সকালে তো কখনো উঠে না জিনিয়া, আজকে আবার কি হলো? শাহনাজ বেগম নিচে এসে বলে, কিরে তুই এত সকালে উঠলি যে, আর এমন রেডি হয়ে কই যাচ্ছিস? মা, আমি সিঙ্গাপুর যাচ্ছি। সিঙ্গাপুর? কই, আমাকে আগে বললি না তো? আমার একদম মনে ছিল না আম্মু, আব্বু ডেকে পাঠিয়েছে, 1 সপ্তাহের ভেতরে চলে আসব। আমাকে কখনো কিছু জানাস না তুই। নাস্তা করেছিস? এই রেহান, নাস্তা দে। আম্মু আম্মু আমি নাস্তা করেছি, মাত্র করেছি, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি এখন। পৌঁছে ফোন করিস। ওকে। আর তাড়াতাড়ি আসবি কিন্তু, সামনে তোর মামাতো বোনের বিয়ে, মনে থাকে যেন। ওকে, থাকবে, আমি আসি, টাটা। জিনে আব্বুকে টেক্সট করে জানিয়ে দিল আমি আগে থেকে গাড়িতে বসে আছি। জিনে এসে বলে, গাড়ির দরজা কি আমি খুলবো? আমি এক লাফে নেমে এসে দরজা খুলে দিলাম। আমি আসি তো, উঠুন ম্যাম। জিনে গাড়িতে বসে বলল, চলুন। এদিকে মিলি জগিংয়ে বের হলে কিছু লোক মিলিকে ফলো করতে শুরু করে। মিলি অবশ্য নোটিশ করছে বিষয়টা, মনে মনে ঘাবড়েও গেছে। মিলি লোকগুলোকে দেখে একটু জোরে দৌড় দিল।
আশেপাশে তেমন লোক নেই এত সকালে, দু একজন আছে, তাও সেটা বৃদ্ধ লোক। মিলি কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ সে থমকে গেল। সামন থেকে কিছু লোক পথে আটকে দাঁড়ালো। তখন মিলি বলল, কি আপনারা এইভাবে আমার পথ আটকেছেন কেন? শুনুন বলছি। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল। লোকগুলোর হাতে ছুরি দেখে মিলি রীতিমতো ঘাবড়ে গেছে। অবস্থা খারাপ দেখে মিলি কি করবে বুঝে উঠতে পারল না। হঠাৎ বেশ কিছু লোক এসে বলল, এত বড় সাহস তোদের, প্রাণের ভয় নেই নাকি? লোকগুলো আশেপাশে তাকিয়ে দেখলো ওদের থেকেও দ্বিগুণ লোক ঘিরে ধরেছে ওদের। মিলি বুঝতে পারছে না কি হচ্ছে, কারা এরা। মিলির চোখ একজন লোকের উপর পড়তেই মনে মনে বলল, আরে একে তো মনে হয় কোথাও দেখেছি। হ্যাঁ, কয়েকবার আপুর সাথে কথা বলতে দেখেছি। মিলিকে ভয় পেতে দেখে চিনিয়ার লোক বলল, ম্যাম রিল্যাক্স, ওদের আমরা দেখে নিচ্ছি, আপনি যান। মিলি ভয়ে ভয়ে লোকটার কাছে এসে বলল, আপনাকে আমি আপুর সাথে কথা বলতে দেখেছি, আপনি কে? ম্যাম সরি, আমি কিছু বলতে পারবো না, আপনি যান। মিলি আর কিছু না বলে সোজা বাসার দিকে চলে গেল। লোকটা কয়েকজনকে মিলির সুরক্ষার জন্য পাঠিয়ে দিল। এদিকে সকালে আকরাম সাহেব বাইরে এসে কফি খেতে খেতে ছেলেকে বলল, কি হলো তোমার? কিছু তো জানালে না। ড্যাড, এসব কি এত জলদি হয় নাকি? এসব বিজনেস না, একটু সময় লাগবে। সময় লাগলে নাও, তবে কাজ হওয়া চাই। সব হবে, রিল্যাক্স ড্যাড। জেনিয়া আজ সিঙ্গাপুরে যাচ্ছে, ফিরলেই আমি আমার চাল শুরু করে দেবো ড্যাড। সব কিছু গুছিয়ে নিতে হবে। যেমনটা মনে করো। আচ্ছা, তুমি আমার বিজনেসে একটু মন দিলেও তো পারো। আমার এত কিছু সব তো তোমার। এবার একটু সিরিয়াস হও। জিনে কিন্তু টপ লেভেলের খেলোয়াড়, একাই ওর বাবার বিজনেস সামলাচ্ছে, আর তুমি কোনো খেয়ালই নেই। আমার তো ভয় হয় মাঝে মাঝে তুমি পারবে কিনা। রিল্যাক্স ড্যাড, কত মেয়েকে এই মাহির পেছনে ঘুরিয়েছে, এবারও ঘোরাবো। মাহির হাস্তাবলের ঘোড়াকে কাবু করা যত সহজ, জঙ্গলি ঘোড়াকে কাবু করা ততই কঠিন, মনে রেখো। তখনই একজন দৌড়ে এসে বলে, বস একটা খবর আছে। কি খবর? আপনি যাদেরকে মেয়েটিকে আনতে বলেছিলেন তারা মারা গেছে। আকরাম সাহেব কথাটা শুনে দাঁড়িয়ে যান। অবাক হয়ে বলে, কিভাবে সম্ভব? কি করে হলে এসব? বস আমার মনে হয় কেউ শরীফ চৌধুরী ফ্যামিলিকে পেছন থেকে সাপোর্ট করছে। আকরাম সাহেব একটু ভয় পেয়ে গেলেন, দপ করে বসে পড়লেন। আর মাহির বলল, ড্যাড কি হলো, আর ইউ ওকে? ঠিক আছি, আমি ঠিক আছি, কিন্তু জনি এসব জানলে কি করবে? জানি কে? মাথার ঘাম মুছে আকরাম সাহেব মাহিরকে বলে, মাহির, আমাদের চোখের আড়ালে আরেকটা দুনিয়া আছে যেটাকে বলে আন্ডারওয়ার্ল্ড। জনি সেখানকার একজন মান করা মাফিয়া। কি বলছো ড্যাড? মাহির, বিজনেস করতে গেলে এসবের মাঝে নিজেকে সেফ রাখাটাও টাফ। তোমাকে এখনও অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। আর একটা কথা, জিনের ব্যাপারে খুব সাবধান। না জানি কারা ওদের সাপোর্ট করেছে, আমাকে খোঁজ নিতে হবে। এই কে আসিস, গাড়ি বের কর। আকরাম চৌধুরী চলে যায়। এদিকে আমি আর জিনিয়া প্লেনে বসে আছি। প্রথমবার প্লেনে চড়ে আমি তো ভয় শেষ, কিন্তু মুখে কিছু বলছি না। একটা মান সম্মানের তো ব্যাপার আছে। দুজনের সিট পাশাপাশি। জিনিয়া খুব রেগে আছে, আমি তো ভয় শেষ। জিনিয়া নিজের হাতের দিকে তাকিয়ে আমাকে বলল, ইচ্ছে করছে আপনাকে প্লেন থেকে নিচে ফেলে দেই। আমার হাতের 12টা বাজিয়ে দিয়েছেন, এভাবে কেউ ধরে? গাধা একটা। সরি ম্যাম, আসলে প্রথমবার তো, আর আমার প্লেনে ভয় করে। আমি খেয়াল করিনি এটা আপনার হাত ছিল। এত বড় হয়েছেন এখনো ভয় করে? আপনি ছেলে মানুষ, আমার তো সন্দেহ হয়। না না, আমি ছেলে মানুষ, আসলে প্লেনে আমার ভয় করে আর কি। আপনার হাতে জোরে লেগেছে। জিনিয়ার আগে লাল হয়ে আছে, জিনিয়ার ফর্সা হাতটা লাল হয়ে গেছে। আমার এই বলদের মতো মুখটা দেখে জিনিয়া কি করবে বুঝতে পারছে না। রাগে ফসফস করে বিড়বিড় করে বলল, আজ তো একটা বিপদ। ভেবেছিলাম আমি একে প্যারা দেব, এখন দেখছি গাধাটা আমাকে প্যারা দিচ্ছে। উফ, আমার হাতটার 14টা বাজিয়ে দিছে। জিনিয়া রাগের চোখে আমার দিকে তাকাতে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম জিনিয়া কি বই যেন হাতে নিয়ে পড়ছে। জিনিয়ার হাতের দিকে নজর পড়তে আমি দেখলাম হাতটা লাল হয়ে আছে। আমাকে কি করবে প্লেন থেকে নেমে কে জানে। আমি তো মনে করেছিলাম সিট ধরে আছি আমি। আমারও বোঝা উচিত ছিল, সিট কি এত নরম হয় নাকি? ম্যামের হাতটা কি নরম, একদম তোলোর মতো, ধরতে যেন মিলিয়ে যায়। কি ভাবছি আমি? জিনিয়া খেয়াল করলো আমি ওর হাতের দিকে তাকিয়ে আছি। জিনিয়া হাতটা আমার মুখের সামনে এগিয়ে দিয়ে বলল, দেখুন। সরি ম্যাডাম। এই দিয়ে 100 বার সরি বলেছেন। মুখটা বন্ধ রাখলে খুশি হব, না হলে লাগেজ থেকে গানটা বের করে আপনার কুলিতে গুজে দেব। ওকে, চুপ। আমি চুপ। জিনিয়া হাতটা সরিয়ে বাইরে ধ্যান দিল। 2 ঘন্টা পর অবশেষে প্লেন এসে পৌঁছে গেল। নেমে আসতেই 3টা কালো গাড়ি এসে হাজির।
আমাদের লাগেজগুলো গাড়িতে উঠেই আমাদের নিয়ে চলে গেল গাড়ি। গাড়ির ভেতরে জিনি আমাকে বলল, রাফি সাহেব, জি। এদিকে তাকান তো। জি। আমি গালে হাত দিয়ে ভাবলাম, প্লেনের শটটা এখন এলো, এতবার সরি বললাম, মনে করেছিলাম কিছু বলবে না, কিন্তু শেষে কষেই দিল। কেন দিয়েছি জানেন? জি। কেন বলুন তো? প্লেনে আপনার হাতে। না, তার জন্য না। তাহলে? জিনি রেগে বলল, আমি গাড়িতে ওঠার পর আপনি অন্যদিকে কেন যাচ্ছিলেন? ও, আমি মনে করলাম অন্য গাড়িতে যাই, আপনার পাশে বসার সাহস কি করে হয়, তাই মনে করলাম। থাপ্পড় আরেকটা খাবেন? আপনি আমার পিয়ে, আমার পাশে আপনি না বসে কি কুকুর বেড়াল বসবে? জিনের রাগ দেখে আমি অন্য গালে হাত দিয়ে বসলাম। জিনি এটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা আসলেই এমন, এত বলদ? কাজের বেলায় তো বেশ ভালো, কিন্তু হাব ভাব এমন বলদ বলদ কেন? আমার তো একে দেখে হাসতে হাসতে মরে যেতে ইচ্ছে করছে। হুফ, কার পাল্লায় পড়লাম আমি। অবশেষে জিনি আর আমি পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই শরীফ চৌধুরী মেয়েকে ওয়েলকাম জানালেন। জিনি আব্বুকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। তখন শরীফ সাহেব বলল, আরে আরে হয়েছে, আমি তো সেদিন আসলাম। আব্বু, তুমি বাসায় যাওয়া কবে? এখানে একা থাকতে ভালো লাগে নাকি? আরে বাবা, বিজনেস কি এত সহজ কাজ নাকি? তাছাড়া আর সপ্তাহখানিক পরে চলে আসবো। আমার দিকে নজর পড়তে শরীফ সাহেব জিনিয়াকে আস্তে করে বলল, কিরে মা, বয়ফ্রেন্ড নাকি? কে কার বয়ফ্রেন্ড? ওই যে। আমার দিকে তাকিয়ে জিনিয়া রেগে বলে, ওইটা? আর বলো না। আমার কেন, কোনো মেয়েরই বয়ফ্রেন্ড হতে পারবে নাকি কে জানে। গাধা একটা। ও আমার পিয়ে, ওর নাম রাফি। পিয়ে? এত হ্যান্ডসাম পিয়ে কই পেলি? আব্বু, তুমিও না, চলো চলো তো ভেতরে। হ্যাঁ, আয় আয়। আমি লাগেজগুলো ভিতরে নিয়ে চলে আসলাম। একটা লোক আমাকে নিয়ে একটা রুমে চলে গেল। স্যার, ইটস ইউর রুম, ইফ ইউ নিড এনিথিং প্লিজ কল মি। ওকে। শরীফ সাহেব জিনিয়াকে বলে, যা ফ্রেশ হয়ে নে, তারপর কথা হবে। আচ্ছা ঠিক আছে। জিনিয়া রুমে এসে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। লাগেজ থেকে জামা নিতে যাবে, অমনি জিনিয়া দেখলো লাগেজ নেই। লাগেজ খুঁজে না পেয়ে জিনিয়া বলে, কোথায় রাখলো লাগেজটা? একটা কাজ ঠিক করে করতে পারে না। কাকে যে রেখেছি আমার পিয়ে বানিয়ে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমিই ওর পিয়ে, তারা দেখাচ্ছি মজা। এদিকে আমি রুমটা দেখে তো অবাক। কি আলিশান রুম, খাটের উপর বসতেই যেন 2 হাত ডেবে গেছি। কি নরম বিছানা। এই বিছানায় ঘুমালে তো 3-4 দিনের আগে ঘুমই ভাঙবে না। যাই ফ্রেশ হয়ে একটা ঘুম দেই। আমি একটানে জামাটা খুলে ফেললাম। পাশের লাগেজ থেকে নিজের জামা বের করে খাটের উপর রাখতে চোখ পড়লো পাশের লাগেজে। মনে মনে বললাম, এই রে, এটা তো ম্যামের রুমে দেওয়ার কথা ছিল, মনেই নেই। আমি নিয়ে চলে এসেছি, জলদি দিয়ে আসতে হবে, নাহলে কি করবে কে জানে। এমনি দিয়ে তারপরে ছোটে আমার গাল দুটো আহত। আমি উঠে দাঁড়াতেই রুমে জিনিয়ে ঢুকে পড়লো আর এগিয়ে বলল, রাফি সাহেব, আমার লাগেজ কই? আমি লাফিয়ে উঠে সামনে তাকা দিয়ে দেখলাম পেতনি হাজির। নাম নিতে না নিতেই শয়তান হাজির। আর এর রাগ কি সবসময় মাথায় উঠেই থাকে নাকি? মাঝে মধ্যে মনে হয় ধরে নিয়ে ফ্রিজে ঢুকে রাখি। জিনি আমার দিকে তাকিয়ে যেন সব ভুলে গেছে, অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে বলল, ওয়াও, হোয়াট আ বডি। জিম টিম করে নাকি? জিনি অনুভব করলো আবারও কালকের মতো ফিল হচ্ছে, আবারও মনের ভেতর এলোমেলো হচ্ছে। নিজের চোখ সরিয়ে জিনিয়ে বলে, কি কি হচ্ছে এসব? আমি বুঝতে না পেরে বললাম, কোন সব ম্যাম? জিনিয়া মনে মনে বলল, গাধা একটা। আমার সামনে খালি গায়ে আছে, তারপরও বুঝতে পারছে না। এদিকে আমার মনের ভেতর এমন করছে কেন? এমন তো কখনো হয় না আমার। জিনিয়া নার্ভাস হয়ে বলে, এভাবে খালি গায়ে কি করছেন? জামা কাপড় আনেননি নাকি? আমি নিজেকে খেয়াল করে লজ্জায় 2 হাত নিজের দিকে রাখার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ। জিনিয়া নিজের লাগেজটা নিয়ে রুম থেকে জলদি বের হয়ে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম আর মনে মনে বলতে লাগলাম, এমন সময় ম্যাম আসবে আমি কি জানতাম নাকি? আর আমিও না ম্যামের লাগেজটা আগে থেকেই দিয়ে আসলেই ভালো হতো, একদমই মনেই ছিল না আমার। জিনিয়া নিজের রুমে গিয়ে বিছানায় বসে হাত দিয়ে নিজের মুখ ধরে বলে, মুখটা কেমন গরম গরম লাগছে। মুখে আবার কোনো সমস্যা হলো না তো? এমন ভাবে তো কখনো লাল হয় না মুখ। কি যে হচ্ছে আমার সাথে, সব দোষ ওই গাধাটার। জিনিয়া আয়নার সামনে এসে দেখলো ফর্সা মুখটা একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। জিনিয়া চমকে গেল। এমন চেহারা দেখে জিনিয়া একটু ঘাবড়ে গেল। এদিকে মিলি বাসায় এসে ওর আম্মুকে সব কিছু বলল। শাহনাজ বেগম মেয়েকে শান্ত করে বলে, ভয় পাস না, আমি তোর আব্বুকে জানাচ্ছি। আম্মু, আমার তো এখন কলেজে যেতেও ভয় করছে, লোকগুলো যদি আবার আসে। ভয় পাস না, আমি এখনই ফোন করছি তোর আব্বুর কাছে। শাহনাজ বেগম ফোন করলে শরীফ সাহেবের বিয়ে ফোন ধরে বলে, হ্যালো,
কে বলছেন? তোমার ম্যাডাম বলছি। তোমার স্যারের কাছে দাও তো। 1 মিনিট ম্যাম, আমি দিচ্ছি। জলদি শরীফ সাহেবের কাছে ফোন দিয়ে বলল, স্যার, ম্যাডাম ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে জিনিয়ার আব্বু বলে, কি গো, কি হলো? কি আর হবে, মিলিকে আজ রাস্তায় কতগুলো লোক আটকিয়েছিল। মেয়েটা বাসায় এসে ভয়ে কান্না করতেছে। কার এত বড় সাহস আমার মেয়ের কাছে আসার? লোকগুলোকে জানতে পেরেছো? আমি কি করে জানবো? আমার টেনশন হচ্ছে, কিন্তু মেয়েটা কলেজে যেতেও ভয় পাচ্ছে। আচ্ছা, আমি দেখছি। কি হয়েছে আব্বু? মিলিকে আজ নাকি রাস্তায় কারা পথ আটকিয়েছিল। মেয়েটা ভয় পেয়েছে খুব। হোয়াট? আমার বোনের দিকে নজর দেওয়ার মতো সাহস কার হয়েছে? দেখি আমাকে দাও তো। হ্যালো আম্মু, মিলিকে ফোনটা দাও তো। নে কথা বল মিলি, তোর আপু কথা বলবে, ধর। আব্বু, আমার খুব ভয় করছে। আরে পাগলি, কান্না করছিস কেন? আমি আছি না। আমি থাকতে তোর কোনো ভয় নেই। আম্মু, সব কটাকে শাস্তি দেব। কি হয়েছে আমাকে বলো তো। জগিংয়ে গিয়েছিলাম সকালে, আসার সময় কিছু লোক আমাকে আটকায়। আমাকে ওদের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখনই আরো কিছু লোক এসে ওই লোকগুলোকে আটকায় আর আমাকে বাসায় চলে যেতে বলে। জানো, এর মাঝে লোকটাকে না আমি তোমার সাথে কথা বলতে দেখেছিলাম। এর মানে মিলি রাহুলের কথা বলছে? রাহুল তাহলে মিলির সাথেই আছে? গুড গুড, চিন্তা করিস না, ওরা আমার লোক, তোর কোনো ভয় নেই। আচ্ছা, আমি তোকে নজরে রাখার জন্য কিছু লোককে বলে দিচ্ছি, ওকে? ওরা তোকে সবসময় প্রোটেক্ট করবে, বুঝলি? আচ্ছা, এখন কান্না থামা, আমি আছি না, আমি সব দেখে নিব। আমার বোন হয়ে এত ভয় পেলে চলবে? আমি বাসায় এসে দেখছি, ওকে? ওকে। কি হলো, কি হয়েছে? আব্বু, চিন্তা করো না, আমার লোকেরা মিলিকে সব সময় দেখে রাখবে। আর আমার যতদূর মনে হয় ওই লোকগুলো এতক্ষণ দুনিয়া ছেড়ে চলেও গেছে। চিন্তা করো না, আমার ফ্যামিলি থেকে যে নজর দেবে আমি তাকে দুনিয়া থেকেই গায়েব করে দেব। জিনিয়া সবাই বসে পড়ল। পাশে দাঁড়িয়ে থেকে শরীফ সাহেবের পেয়ে মনে মনে বলছে, বসের মেয়ে দেখছি বসের চাইতেও ডেঞ্জারাস, বাঘের ঘরে বাঘিনী হয়েছে। শরীফ সাহেব নিজেও মুচকে এসে মনে মনে বলল, আমার ঘরে একটা ফাঁকিনি হয়েছে। আমার থেকে আমার মেয়ের নেটওয়ার্ক কোনো অংশে কম না। আব্বু, এবার বলো, আমাকে হঠাৎ এখানে আসতে বললে যে? কারণ তো আছে, দাঁড়া বলছি। খালিদ সাহেব, আমাদের জন্য কফি আনতে বলতো। জি স্যার, আমি নিয়ে আসছি। ওইখানে আমাদের কোম্পানির কি অবস্থা? আব্বু, আমার মনে হয় আমার কিছু বলা লাগবে না, তুমি সবটাই জানো। তারপরও তোর মুখ থেকে শুনে ভালো লাগবে, বুঝতে পারবো ভালো করে। ওকে বলতে পারো, ওদিকে সব ঠিকঠাক আছে। যে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছিলাম সেই প্রজেক্টটা দ্বিতীয় চালানের যে টেন্ডার, সেটাও আমরা পেয়ে গেছি, কাজও শুরু হয়ে গেছে। গুড গুড। আমার মনে হয় এখন আমাকে সবকিছু তোমার উপর ছেড়ে দেওয়া উচিত, কি বলো? আব্বু, আমার এখন অনেক কিছু শেখার বাকি। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এখনো আমি পুরোপুরি নামতে পারিনি। আসলে বলতে গেলে ইন্ডাস্ট্রিটা একটা সমুদ্রের চেয়ে কম না। সেটা অবশ্য ঠিক বলেছিস। এখানে নতুন নতুন অনেক কিছুই হঠাৎ করে আমাদের সামনে প্রকাশ পায়, যেটা আমাদেরকে বুঝিয়ে দেয় আমার এই ইন্ডাস্ট্রি কত ছোট। তো এখানকার কি অবস্থা? সেজন্য তো তোকে ডাকলাম। ফাইলগুলো এনেছিস? হ্যাঁ, এনেছি। ফাইলগুলো রাফির কাছে আছে, দাঁড়াও আমি ডাকছি। খালেদ কফি নিয়ে আসলে শরীফ সাহেব বলে, তুই বস। খালেদ, রফিককে ডেকে দাও তো। ওকে। খালেদ উপরে চলে গেলে শরীফ সাহেব বলল, ছেলেটা কেমন? কে? তোর বিয়ে? ও রাফি, হ্যাঁ, কাজে ট্যালেন্টেড আছে, পারফরমেন্স ভালো। শোন মা, একটা কথা বলি। আমাদের এই বিজনেসের ক্ষেত্রে আমরা কিন্তু সবার উপর বিশ্বাস করে চলতে পারি না, কারণ আমাদের কখন কে ধোকা দিয়ে দেয় সেটা বোঝা অনেক মুশকিল। কিন্তু এমন একজন আমাদের নির্বাচন করতে হয় যার উপর আমার বিশ্বাস করতে পারি। বুঝতে পারছো তো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, বুঝতে পারছি। আমার মনে হয় এমন একজন তোমার খোঁজা উচিত। আচ্ছা, আমি দেখে নেব। গুড। আমি খালেদ সাহেবের সাথে নিচে আসতেই রফিক সাহেবকে দেখে সালাম দিলাম। শরীফ সাহেব বলল, এসো এসো, ফাইলগুলো দেখি। আমি ফাইলগুলো ওনাকে দিয়ে জিনের পেছনে দাঁড়িয়ে গেলাম। শরীফ সাহেব ফাইলগুলো দেখে বলে, সবকিছু ঠিকঠাকই আছে। এগুলো দিয়ে কি করবে আব্বু? আচ্ছা শোন, আমাদের কোম্পানি এখানে সিঙ্গাপুরে বর্তমানে একটা বড় কোম্পানি হয়ে বেরিয়ে এসেছে, যার কারণে এখানকার সরকার আমাদেরকে আলাদা একটা প্রজেক্ট ওনাদের কোম্পানির সাথে আমাদেরকে শেয়ার নিতে চাই। এ তো অনেক ভালো কথা, আমরা এতে অল্প সময়ে কোটি টাকা কামিয়ে নিতে পারবো। দেখেছিস, তুই কেমন না বলতে বুঝে গিয়েছিস।
আরও একটা কথা আছে। কি? আমরা সহজে আমাদের কোম্পানিকে এইখান থেকে অন্য দেশের সাথে লিঙ্ক আপ করতে পারবো। এতে আমরা শুধু ইনপুট দেওয়ার কাজ করব। ওয়াও, কি বলছো আব্বু? তাহলে তো আমাদের দেশের মেইন বিজনেসের থেকে এখানে 10 গুণ বেশি লাভ হবে। সে তো হবেই। এখন এর জন্য কিছু কাজ করা লাগবে। কি কাজ? আমি ভাবছি তুমি এখানে চলে আসো, আমি দেশে গিয়ে ওই দিকটা দেখে নিব। আব্বু কি বলছো? এখানে এত বড় দায়িত্ব আমি কি করে একা নেব? একটু আগে কি বলছিলাম মনে আছে? এমন একজনকে খোঁজো। বুঝতে পেরেছি। সমস্যা নেই, এটা কমপ্লিট হতে 2 মাস লেগে যাবে। আমরা বাসায় গিয়ে বসে আলোচনা করব, কেমন? আমি অফিসে যাচ্ছি, আমার কিছু লোককে নিয়ে তুমি বরং ঘুরে আসো, ভালো লাগবে তোমার। ওকে। শরীফ সাহেব চলে গেল। জিনিয়া মনে মনে বলল, তাহলে তো আমাদের কোম্পানি এক লাফে টপে চলে আসবে, এতে চাপটাও বেড়ে যাবে। ম্যাম, এখন আপনার রেস্ট নেওয়া উচিত, কাল না হয় বের হবেন। জিনিয়া আমার কথা শুনে বলে, কেন? আপনার শরীর দুর্বল হয়ে পড়বে, জার্নি করে এসছেন, এক্ষুনি বের হওয়া ঠিক হবে না। তাছাড়া মন ফ্রেশ না থাকলে প্রকৃতির আনন্দ উপভোগ করা যায় না। জিনিয়া আমার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবলো, তারপর বলল, রাফি সাহেব। জি। না কিছু না, আমার ফোনটা রাখুন, আমি এখন ঘুমাবো। কোনো কল আসলে আপনি হ্যান্ডেল করে নিয়েন। আমি কি করে? হ্যাঁ, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আমার মনে হয় আপনি এতটাও বোকা না যতটা আপনাকে দেখে মনে হয়। সো এবার থেকে নিজেকে অন্যভাবে তৈরি করা শুরু করুন, আপনাকে দিয়ে অনেক কিছু করানোর আছে। বি রেডি মিস্টার রাফি। জিনিয়া উঠে চলে গেল। আমি দাঁড়িয়ে ফোনটার দিকে তাকিয়ে ভাবছি, এটা কি হলো? আমি একজন পেয়ে আমি কি করে সব ম্যানেজ করব? আজব কথাবার্তা বলে গেল ম্যাম। বিকেলে মিলিসহ সবাই রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। সব খেতে খেতে সিয়াম বলে, তাহলে লোকগুলো কিছু করেনি তোকে? না, আপুর লোক চলে এসেছিল। আমার তো এসব শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে। যাই বলিস না কেন, যিনি আপুকে আমার দেখলেই কেমন যেন রহস্যময় লাগে। মনে হয় মুভির মতো অচেনা এক রহস্য আছে আপুর মাঝে, যা আমরা জানিও না। কি বলতে চাচ্ছিস? না মানে তেমন কিছু না। একবার ভাব, এতগুলো লোক আপুর কথায় ওঠে আর বসে, আর আমার তো মনে হয় আরো অনেক লোক আছে আমরা যা জানিও না। যাই হোক, ওইসব ভেবে আমাদের লাভ নেই। একটা কথা, যে আপু থাকতে মিলির কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এই, তোরা একটা জিনিস দেখছিস? কি? বাইরে কালো গাড়িটা দেখ। আমরা যেখানে যাচ্ছি গাড়িটাও সেখানে যাচ্ছে। আমরা যখন গাড়ি করে স্টুডেন্টরা আসছিলাম তখন আমি খেয়াল করছিলাম গাড়িটা আমাদেরকে ফলো করছে। শিখার কথায় সবাই গাড়িটার দিকে তাকালো। আফরিন বলল, তাই তো, কারা হতে পারে? ভয় পাওয়ার কিছু নেই, এরা আমাদের কিছু করবে না। তুই কি করে জানলি? এরা আমার আপুর লোক। এছাড়াও রেস্টুরেন্টে আরও কিছু লোক আছে যারা আমাদের প্রোটেক্ট করছে। আপু ফোন করে বলেছিল আমাকে প্রোটেক্ট করার জন্য কিছু লোক রেখে দিবে। আমার মনে হয় এনারা ওনারাই। এই, আমার তো মনে হচ্ছে আমরা কোনো বড় মাপের মানুষ রে। আমাদের রক্ষা করার জন্য কত মানুষ কাজ করছে। হ্যাঁ, নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। দেখতে দেখতে রাত নেমে এসছে। সোফায় গায়ের ওপর পা রেখে হাতে ড্রিঙ্ক নিয়ে বসে আছে আকরাম চৌধুরী। সামনে বসে আছে জনি। আশেপাশে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে 50-এর উপরে লোক। গ্লাসে মদ ঢালতে ঢালতে জনি বলল, আমার 15 জন লোক অলরেডি মারা গেছে। কি বলতে চাচ্ছেন এখন আপনি? আপনার কথা মতো কাজ করতে গিয়ে আমার কত বড় লস হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি জনি, কিন্তু এটা বুঝতে পারছি না এসব করলো কে হতে পারে এর পেছনে। শরীফ চৌধুরীর ফ্যামিলিকে কেউ না কেউ পিছন থেকে সাপোর্ট করেছে, আর না হলে এমন ঘটনা ঘটার কোনো আশঙ্কাই ছিল না। আমার ছেলেদের যে মেরেছে তাকে আমি একবার পেলে এই বন্দুকের সবগুলো গুলি ওর মাথায় ঢুকিয়ে দেব। আমার যে করেই হোক ওকে চাই। জনি, এটা তো আমার থেকে তুমি ভালো জানতে পারবে। আমি তো একজন বিজনেসম্যান। হ্যাঁ, আমি আন্ডারওয়ার্ল্ডে খোঁজখবর রাখি, কিন্তু এখানে তেমন আমার আসা যাওয়া নেই। অন্যদিকে তুমি তো আন্ডারওয়ার্ল্ডের একটা অংশ, তোমার কাছে এসব খুঁজে বের করা কোনো ব্যাপার না। আকরাম সাহেব, আমি শুনেছি ওনার আরও একটা মেয়ে আছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে টপ লেভেলে আছে। বাবার কোম্পানিকে ওই মেয়েটাই এত দূরে এনেছে। একবার তুমি ওর ছোট মেয়েকে আনতে পারলে যা চাইবে, যত টাকা চাইবে সব পেয়ে যাবে। আচ্ছা, ওনার বড় মেয়ে কোনো ছবি আছে? এবার দুটোকেই একসাথে তুলে নিয়ে আসবো, তারপর আমি সব হিসেব নেব। আকরাম সাহেব খুশি মনে বলল, বাহ জনি, তো আমার কাজটাকে তাহলে আরও সহজ করে দেবে। জিনিয়া সরে গেলে আমাকে আর ঠেকায় কে?
ফোনটা বের করে জিনের একটা ছবি জনির কাছে এগিয়ে দিল। জনি মোবাইলটা নিয়ে ছবিটা দেখতেই ফোনটা হাত থেকে নিচে পড়ে যায়। জনি অবাক হয়ে তাকিয়ে আছে, যেন আনএক্সপেক্টেড কিছু একটা দেখে ফেলেছে। জনির হাত কাঁপছে। আকরাম সাহেব অবাক হয়ে বলল, জনি জনি কি হয়েছে? জনি কাঁপতে কাঁপতে বলল, এটা এটা ওনার মেয়ে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে? আকরাম সাহেব কি বলছেন এসব? আপনি জানেন এ কে? শরীফ চৌধুরীর বড় মেয়ে? না 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 আকরাম সাহেব, এ হলো কুইন। কুইন মানে? আকরাম সাহেব, আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে আপনি কিছুই জানেন না? আন্ডারওয়ার্ল্ডের কুইন বলা হয় একে। আমাকে দেখছেন, আমার এত লোক, এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু আমি এই কুইনের কাছে পিঁপড়ের মতো। যদি একবার জানতে পারে এসব আমি করছি, আমার নামগন্ধ দুনিয়া থেকে গায়েব করে দিবে। আকরাম সাহেবের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। যেন এক আলাদা দুনিয়ার কথা শুনছে আকরাম সাহেব। মাথায় কাজই করছে না যে কি বলবে। আপনাকে একটা কথা বলি, চলে যান। আর হ্যাঁ, বেঁচে থাকতে চাইলে কুইনের থেকে দূরে থাকবেন। যান, চলে যান। ভবিষ্যতে এই কুইনের বিষয়ে আমার কাছে আসবেন না, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু কেউ তো আছে যে কুইনকে টক্কর দিতে পারবে। ছিল, একজন ছিল, কিন্তু কুইন তাকে মেরে ফেলেছে। তাহলে কোনো উপায় নেই? আছে, আন্ডারওয়ার্ল্ডে কিছু গ্রুপ প্ল্যান করেছে কুইনকে মারার। জানি না পারবে কিনা, কারণ কুইনের কাছে এক বিশাল আর্মি আছে, সেটা আমাদের কল্পনার বাইরে। আকরাম সাহেব ওখান থেকে চলে আসলেন। গাড়িতে বসে ভাবছেন, আমার ছেলেকে জলদি সাবধান করতে হবে। জেনে শুনে মৃত্যুকে ডাকতে চলেছ। এদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আমি ফোনে কথা বলছি। কি বলবো না বলবো কিছু বুঝে উঠতে পারছি না। জিনে ফোনটা ধরিয়ে দিয়ে কি এক বিপদে ফেললো। ওপাশ থেকে একজন বলল, স্যার কি করব আমরা? আমি কোনো উপায় না পেয়ে বললাম, টাকাগুলো অফিসে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে দিন, আমি দেখে নেব। ওকে স্যার। ওকে, অফিসে চলে যান, আমি বলে দিচ্ছি। ওকে। আমি ফোন কেটে নিতুকে কল দিলাম। নিতু কল ধরে বলে, জি স্যার বলুন। নিতু, কোথায় আপনি? বাসায় স্যার। কয়টা বাজে এখন? 7টা। অফিসে যান এক্ষুনি। কেন স্যার? অফিসে কজন লোক আসবে, ওনারা আপনার কাছে 2 কোটি টাকা দেবে, সাথে 20 কোটির একটা চেক। টাকাটা আমার কেবিনে রেখে দাও, আর কেবিনের সামনে কিছু পুলিশ হায়ার করে লাগিয়ে দাও। যতদিন না ফিরি ততদিন যেন টাকাটার সিকিউরিটি থাকে। আমি অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি। নিতু তো থ হয়ে দাঁড়িয়ে পড়েছে। 2 কোটি ক্যাশ, সাথে 20 কোটির চেক। নিতু মাথা ধরে বলছে, আমার মাথা ঘুরছে, বুকের ভিতর ধুকধুক করছে। নিতু, আমি জানি আপনি এর জন্য একদম পারফেক্ট। আমি আপনার উপর ছাড়া আর কারোর উপর বিশ্বাস করতে পারছি না। নিতু বড় একটা শ্বাস নিয়ে বলল, ওকে স্যার, আমি অফিসে যাচ্ছি। গুড, আমাকে জানাবেন কেমন? ওকে স্যার। এদিকে জিনি হঠাৎ ঘুম থেকে উঠে লাফিয়ে উঠল। বড় বড় নিঃশ্বাস নিয়ে লাইটটা জ্বালিয়ে বলল, কি আজব স্বপ্ন এটা! ছি 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 ছি, এসব আমি কি স্বপ্ন দেখছি? আমার স্বপ্নগুলো আজব হয়ে গেছে। কি দেখলাম আমি এসব? রাফির সাথে আমি, উফ কি অদ্ভুত স্বপ্ন এটা। এগুলো স্বপ্নগুলোর কি লজ্জাশরম নেই নাকি? স্বপ্নগুলোকে হাতের কাছে পেলে সোজা গুলি করে উড়িয়ে দিতাম। হতচ্ছাড়া স্বপ্ন। গ্লাসটা নিয়ে ডকডক করে পানি খেয়ে নিল জিনিয়া। চুলগুলো ঠিক করে, নাইটিটা ঠিক করে নেমে আসলো। বেলকনিতে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর জিনিয়া দরজা খুলে বাইরে এসে একজনকে রেখে বলল, রাফিকে রেডি হতে বলো, আমরা বের হব। ওকে ম্যাম। জিনিয়া ওয়াশরুমে চলে গেল। এদিকে আমি দরজায় নক করার শব্দ পেয়ে দরজা খুলে দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি আমাকে দেখে বলে,